আমরা লাইভে এসে গেছি। প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা। আজকে লাইভ সেশনে সবাইকে স্বাগত। আমি অরিত্র রায়বর্মন, এই প্রোগ্রামে সঞ্চালক। এবং গত শেষ লাইভ সেশনে আমরা পেয়েছিলাম প্রফেসর অরিত্র মজুমদারকে। সেই পার্টিকুলার ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। কেউ যদি সেটি পুনর্বার দেখতে চান বা নতুন করে দেখতে চান, তো আমাদের ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। মূলত আজকের লেকচারটি বাংলাতেই হবে। এরপরে যদি আমাদের হাতে সময় থাকে তো আমরা সেটিকে আবার ইংলিশে পুনর্বার সঞ্চালন করতে পারি আমাদের সেশন হয়ে যাওয়ার পরবর্তী সময়ে। আজকে আমরা পেয়েছি ইউনাইটেড কিংডমের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর রুমেনা হাসিম মহাশয়া। তিনি সেই ইউনিভার্সিটির সমাজবিদ্যা এবং মানবীবিদ্যার অধ্যাপনার সাথে নিযুক্ত আছেন এবং তার বিভিন্ন রিসার্চ ইন্টারেস্টের মধ্যে অন্যতম জায়গাটি হলো জেন্ডার, সেক্সুয়ালিটি, এথনিসিটি, ন্যাশনালিজম, কনফ্লিক্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মাইগ্রেশন ইন কন্টেম্পোরারি সোসাইটি। তার পিএইচডি থিসিসটি আলোচনা করেছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের লিঙ্গ সংগ্রাম এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের 3 দশক ধরে চলে আসা জাতীয়তাবাদী সংগ্রামকে। আজকে আমরা ওনার থেকে আরো বেশি শুনবো এই ইন্টারভিউ এর মধ্যে দিয়ে, যেহেতু তিনি আজকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংঘর্ষ লিঙ্গ সংগ্রাম নিয়ে মূলত বলবেন। তো আরেকবার ধন্যবাদ জানাই ডক্টর রুমানা হাসিম মহাশয়াকে আমাদের এই ইনভিটেশনটিকে গ্রহণ করার জন্য। তো ধন্যবাদ ম্যাম। অন্যান্য দিনের মতো আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর প্রদীপ বসু মহাশয়। তিনি আজকের ইন্টারভিউটি অন্যান্য দিনের মতোই চালনা করবেন। প্রফেসর বসু সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স কলকাতা থেকে তিনি তার পিএইচডিটি সম্পন্ন করেছেন এবং বহু বছর ধরে তিনি স্কটিশ চার্চ কলেজের অধ্যাপনার সাথে নিযুক্ত ছিলেন এবং তিনি সদ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিন অফ আর্টস পদ থেকে অবসর গ্রহণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন বই এবং বহুজাতিক গ্রন্থ রচনা এবং সম্পাদনা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলো Postmodernism, Marxism, Postcolonialism, Discussions on Naxalite Movement, Naxalite Studies, Post-Structuralist, Post-Colonialist, and Subaltern Perspective, etc. তাই আজকে ইন্টারভিউ এর অযথা সময় নষ্ট না করে আমি প্রফেসর বসুকে জানাই আজকের ইন্টারভিউটি শুরু করার জন্য। স্যার, আমি প্রথমে প্রত্যেকবারের মতো স্পার্টাকাসের সংগঠক সৌম্য সাহা এবং অরিত্র রায় বর্মনকে ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই ডক্টর রুমানা হাশেমকে। তিনি তার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ভীষণ রকম কাজের চাপ তিনি বলেইছিলেন, তার মধ্যেও তিনি যে আজকে আমাদের এই সময়টুকু দিতে পারছেন তার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাকে শুভ বিবাহবার্ষিকী জানাই, হ্যাপি অ্যানিভার্সারি। এই ব্যস্ততা এবং ব্যক্তিগত একটা মুহূর্তেও তিনি যে আমাদের সময়টা দিয়েছেন তার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে তিনি বলবেন, এটা আমাদের 43 নম্বর ইন্টারভিউ সাক্ষাৎকার। উনি বলবেন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংঘর্ষ ও লিঙ্গ সংগ্রাম। তা আমরা প্রথমে বাংলাতেই আলোচনা করব এবং বাংলায় আলোচনা শেষ হয়ে গেলে আমরা তারপরে সময় থাকলে আমরা ইংলিশে আলোচনা করব। উই উইল ডিসকাস অন কনফ্লিক্ট, ইন্ডিজিনাস স্ট্রাগলস অ্যান্ড gendered violence in Chittagong Hill Tract. We will discuss, I will take the interview in Bangla or Bengali, but if time is left, then we will discuss the later part in English for our English audience. After say 40 minutes, 45 minutes, we can start our discussion in ইংলিশ। প্রথমেই যে প্রশ্নটা করব ডক্টর হাশেমকে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম, এই যে পার্বত্য চট্টগ্রাম যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্ট, এখানে যে সংঘর্ষ শুরু হয়েছে এর ঐতিহাসিক পটভূমিটা কি, এর পরিপ্রেক্ষিতটা কি?
এটা কবেই বা শুরু হলো এবং কিভাবেই বা ধীরে ধীরে এটা এত তীব্র আকার নিল, এ সম্পর্কে উনি যদি আমাদের আলোকপাত করেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ প্রদীপ দাদা। আমাকে শুনতে পাচ্ছেন? তো আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। সংক্ষেপে মানে আমি কত মিনিটের মাঝে বলবো আমি সেটা বুঝতে পারছি না। আমি কি ৫ মিনিটের মাঝে বলবো নাকি দীর্ঘ করে উত্তরটা দেব, সেটা যদি একটু বলেন তাহলে আমি সেভাবে বলবো। আপনি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে এক একটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা। তো ঐতিহাসিক পটভূমিটা তো মানে প্রেক্ষাপটটা তো অনেক জটিল। আ অবশ্যই ৫ মিনিটে যতটুকু বলা যায় তার মাঝে আমি ২ টো জায়গা থেকে বলব যে ইতিহাসের জায়গা থেকে বলতে গেলে অনেক ব্যাপক হবে। কিন্তু আমরা যদি শুধু রাষ্ট্রবিজ্ঞানের জায়গা এবং সমাজবিজ্ঞানের জায়গা থেকে বলি যে আম কোন ২-৩ টা জায়গা যেটা আমাদের ভোলা যায় না। একটা হচ্ছে যে শুরুতে তো পার্বত্য চট্টগ্রাম তো আসলে আম অ্যা একটা আদিবাসী অঞ্চল ছিল, যেখানে এখনো এটা থাকা উচিত। কিন্তু এখন কিন্তু ওখানে অনেক বাঙালি রয়েছে। তো আমরা যদি পেছনের দিকে যাই, আমি ১৫০০ শতাব্দীতে যেতে পারি। তার পেছনে গেলে আরো অনেক দেরি হয়ে যাবে আমাদের। তো ১ম যখন আমাদের ওখানে মুঘলরা ছিল, ব্রিটিশরা যখন আম এ ইন্ডিয়ায় ১ম গেল আরকি, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রাম একটা মানে হিল ট্রাক্স হিসেবে মানে ওখানে কোনো হিল ট্রাক্স আম বলা হতো না। ওটা জাস্ট একটা পার্বত্য চট্টগ্রাম একটা ক সম্পূর্ণ একটা আম আম আলাদা একটা এলাকা ছিল। সেখানে শুধু আদিবাসীরা থাকবে, এটাই ছিল। আদিবাসী এখন এই বিতর্ক একটা বড় বিতর্ক, সেটাতে আমরা পরে আসবো। যে বাংলাদেশ সরকার আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরাই নাকি বাঙালিরাই নাকি আদিবাসী। তো এটা আরেকটা আলোচনা। অবশ্যই বাঙালিরাও আদিবাসী, কিছু, কিছু বাঙালি। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে বাঙালিরা থাকে তারা আদিবাসী নয়। তো পার্বত্য চট্টগ্রামে যে যারা থাকতো তারা হচ্ছে ১৫ আ আ আমি আমাদের সমাজবিজ্ঞানের গবেষণায়, নৃবিজ্ঞানের গবেষণায় বিশেষভাবে দেখা গেছে যে সেখানে ৪৪ টা উম উম আম ৪৪ ধরনের ভিন্ন প্রজাতির প্রজাতি বলা উচিত না, জাতি। আদিবাসীরা তাদেরকে জাতি হিসেবে বলে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা প্রজাতি বলি তাদেরকে বা উপজাতি বলি। আ ৪৪ রকমের আ লোক ছিল, স গ জনগোষ্ঠী ছিল। তাদের থেকে কমতে, কমতে এখন আমি যখন রিসার্চ করছি তার আগেও মানে আমাদের অধ্যাপক আমিনা প্রফেসর আনিমা উম কো যে আম রিসার্চ করেছিলেন সেখান থেকে দেখা গেছে যে সেখানে অন্তত ১৫ জাতি ছিল। তা আমি যখন রিসার্চ করছি তখন তারপরে তার যখন প্রফেসর আমিনা শেষ করেছেন তার রিসার্চ তারপরে সেটা কমে এসে ১৩ জাতি হয়েছে। তারপরে আমি যখন করছি তখন আমি টোটাল মিলে শুধু ৬ ধরনের আদিবাসীকে পেয়েছি সেখানে। তো প্রধান ওই ৪৪ ধরনের যে যাদের কথা বললাম তাদের আপনার কোনো পাত্তা বাংলাদেশে আপাতত নেই। পার্বত্য চট্টগ্রামের কোথাও নেই। তারা আদৌ ছিলেন কিনা সেটার কোনো আপনার কোনো হদিস পাবেন না। কিন্তু আমরা যদি ১৫০০ শতাব্দীতে যাই, তখন কিন্তু পুরা পার্বত্য চট্টগ্রাম শুধু আদিবাসী এলাকা হিসেবেই একটা বিচ্ছিন্ন এলাকা হিসেবে ছিল। পরে যখন ব্রিটিশরা এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ১ম আপনার আম এই উম রেভিনিউর আমি দুঃখিত মাঝে, মাঝে আমার ইংরেজি শব্দ বেরিয়ে আসছে। তো যখন ওই ট্যাক্স, রেভিনিউ এগুলো যখন তারা ইন্ট্রোডিউস করল, তখন ১ম দ্বন্দ্বটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আম সৈন্যদের সাথে, যে যারা আপনার ট্যাক্স তুলতে পার্বত্য চট্টগ্রামে যাচ্ছিল এবং আদিবাসীদেরকে প্রশ্ন করছিল। আদিবাসীরা সেই সময় জাস্ট আ আরেকটা ধরনের আপনার হিউম্যান আরকি, যে জাস্ট কিছু মানবী ওখানে থাকছে, এভাবে তারা থাকতো। তারা এই সমস্ত ট্যাক্স, অ্যাডমিনিস্ট্রেশন, এই রাষ্ট্রীয় ব্যবস্থা, স্টেট সিস্টেম এগুলো টোটালি তাদের মাথায় ছিল না। ফলে যখন ১ম আপনার এই ট্যাক্সটা সূচনা করা হলো, তখনই কিন্তু আদিবাসীদের ১ম এই একটা বিদ্রোহ হলো এবং সেই বিদ্রোহটা
1857 সালে আম প্রথম যখন বিদ্রোহ হলো, তারপরে বিদ্রোহ চলতেই থাকলো। তারা বলছে যে তারা দেবে না কোনো ধরনের ট্যাক্স। আর অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো সবাই জানি আমরা যে তারা তো অত্যন্ত নির্যাতনকারী ছিল। তারা আমাদেরকেও নির্যাতন করেছে। তো ফলে তারা সৈন্য পাঠিয়ে তারাও আপনার তাদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু অবশেষে ব্রিটিশ কিন্তু বুঝতে পেরেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পেরেছে যে এখানে হাত দেওয়াটা ভুল হয়েছিল তাদের, এবং তারা 1900 শতাব্দীতে তারা একটা পার্বত্য চট্টগ্রাম অ্যাক্ট করে দিল, এবং সেই অ্যাক্ট অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম সম্পূর্ণ আপনার বিচ্ছিন্ন এলাকা হিসেবে থাকার কথা। কিন্তু যখন আপনার এই পার্টিশন হলো আমাদের 1947 সালে, আমি খুব কুইক ধাপে যাচ্ছি, কারণ সব ধাপগুলো বলতে গেলে আমাদের কথা শেষ হবে না। তো আমরা যদি পার্টিশনের সময় আসি, যে সেখানে যেটা হলো যে পার্টিশনটা তো আমাদের সবার মানে আমি তো তখন জন্ম হয়নি, কিন্তু আমি একটি আমার বাবা-মার রেফারেন্স দিয়ে বলছি যে এটা একটা ঘটনা যেটা জীবনের কখনো মুছে যাবে না। তো সে আদিবাসীদের জন্য পার্টিশনটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ঘটনা। পার্টিশনের সময় তারা কিন্তু আদিবাসী বলতে এখানে যে আমি 13 রকমের, আমি শুধু 13 ধরনের জাতিকে ধরে এখন কথা বলছি, কারণ ওই বাকিদের কথা এখন গিয়ে লাভ হবে না। তো 13 ধরনের যারা ছিল তাদের মাঝে প্রধান হচ্ছে চাকমা, তারপরে হচ্ছে আপনার মারমা, তারপরে হচ্ছে ত্রিপুরা। মানে প্রতিটা গোষ্ঠী মানে একটু ছোট, কিন্তু তারা সবাই কিন্তু ব্যাপক, এখানে কিন্তু ব্যাপক পরিমাণ লোক ছিল তখন। এবং সেই চাকমা, মারমা, ত্রিপুরা, তারপরে বম এবং অনেক ধরনের লোকেরা ছিল। তাদের নাম-টাম এখন আর তারা টোটালি নেই। যেমন আমার এখানে লন্ডনে, ইস্ট লন্ডনে লাল আলমায় বলে একজন লোক থাকেন। উনি বলেছেন যে উনাদের গোষ্ঠীর উনি হচ্ছেন সর্বশেষ ব্যক্তি। তো উনি বেঁচে আছেন, কিন্তু উনি বাংলাদেশে কিন্তু থাকতে পারছেন না, এবং বাংলাদেশে উনি ফিরে যেতে পারছেন না। এখানে যখন ইস্ট লন্ডনে থাকে, সেখানেও তাদের সাথে বাঙালিরা খুচুর-খাচুর করে, মুসলমান বাঙালিরা খুচুর-খাচুর করে। তো এখন চাকমা, মারমা, ত্রিপুরা, আমি যদি শুধু এই 3টা গোষ্ঠীকে ধরি, এদের সবারই আপনার ধর্ম বর্ণ বিশেষে যে তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ অথবা হিন্দু ধর্মের সঙ্গে মিল আছে তাদের। মুসলমান ধর্মের সঙ্গে তাদের কোনো সংস্কৃতির কোনো মিল নেই। তো তাদের ধর্ম ইসলাম না, তাদের সংস্কৃতি, তাদের যে গোটা কাপড় জামা যে পরে, তারা পোশাক পরে এবং তারা যেভাবে যে বিষয়গুলোকে শ্রদ্ধা করে, সেগুলো কোনোটাই মুসলমান ধর্মের সঙ্গে কোনোভাবেই যায় না। ফলে যখন আপনার পার্টিশন হলো, তখন এটাই স্বাভাবিক ছিল যে পার্বত্য চট্টগ্রাম ভারতের সাথে যাবে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছি, আমার গবেষণায় আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দায়ী করেছি বলতে যে আমি যুক্তি দিয়েছি যে এখানে ব্রিটিশ কলোনাইজেশনের একটা বড় একটা হাত রয়েছে এবং তারা ক্ষতিটা করেছে। কিন্তু আবার আপনি যদি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে জিজ্ঞেস করেন, তারা আবার ভিন্নটা বলবে। তারা হয়তো এটা বলবে যে আমি অনেকের সঙ্গে গবেষণার সময় যখন তাদেরকে আমি ইন্টারভিউ করেছি, সেখানে অনেকেই বলেছেন যে আরে না, কি বলে, ব্রিটিশরা তো মেনে নিয়েছিল আমাদেরকে, তো 1900 অ্যাক্টের মধ্য দিয়ে তো আমাদেরকে একসেপ্ট করে নিয়েছিল, কিন্তু পরে পাকিস্তান সরকার এবং বাংলাদেশ সরকার আমাদের এত ক্ষতি করেছে। কিন্তু আমি এখনো প্রেক্ষাপটের দিকে যেহেতু তাকাচ্ছি, আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে, এবং আমি যেহেতু এখন ব্রিটেন থেকে কথা বলছি, আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ না ভোলা যে আপনার পার্টিশনটা তো সম্ভব হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভুল পলিসির কারণে। তারা যদি ওরকম জিন্নাকে ধরে এবং আপনার এই যে টোটাল যদি রিলিজিয়ন বেসিসে আপনার ধর্মের উপর ভিত্তি করে যদি এই বিভক্তিটা না করতো, তাহলে কিন্তু আজকে যে আমাদের যে কাশ্মীরে যে প্রবলেম হচ্ছে সেটাও এরকম হতো না। তো
তো যাই হোক, বাংলাদেশেও যে আমাদের যুদ্ধ হয়েছে সেটাও হতো না। তো সেই জায়গা থেকে আমি যেটা বুঝি আমাদের মানে রাষ্ট্রীয় সমাজ বিজ্ঞানের জায়গা থেকে যে আমার যে সমালোচনা এবং অ্যানালাইসিস যেটা আমি বলি যে বিশ্লেষণ, সেখান থেকে আমি দেখি যে ঐতিহাসিকভাবে এই যে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন চলে আসলো এবং ব্রিটিশ শাসকরা যখন বাংলা ছেড়ে এবং ভারত ছেড়ে চলে এলো, তখন ভারতের এবং বাংলার পুরা বাংলা যে এলাকাগুলো সেখানে যেমন আমাদের ক্ষতি করেছে, তেমন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সারা জীবনের জন্য ক্ষতি করে দিয়েছে। কারণ তারা আসলে ওই পার্বত্য চট্টগ্রামটা আসলে যাওয়া উচিত ছিল ভারতের সাথে, কারণ সেখানে ত্রিপুরা যে প্রজাতিটা, তাদের আপনার পুরাপুরি তাদের পুরো সংস্কৃতি, যে আমি ওখানে গিয়ে যখন আমার গবেষণা হয়েছিল, আমি 3 মাস ধরে ওখানে থেকেছিলাম এবং ওদের সঙ্গে ওদের ঘরে থেকে থেকে কাজ করেছি, এবং সেখানে আমি দেখেছি যে তাদের যে সংস্কৃতি সেটা একদম হিন্দু ধর্মের সঙ্গেই ডাইরেক্টলি মেলে। আমরা যেরকম টিপ পরতাম, মানে আমি হিন্দু না, কিন্তু আমি বলছি যে আমাদের হিন্দু দিদিরা যেগুলো করতেন, আমি ত্রিপুরা দিদিদেরকে ঠিক সেটাই করতে দেখেছি। চাকমা মারমা তারাও হচ্ছে আপনার বৌদ্ধদের মতন, আবার কিছুটা হিন্দুদের মতো। তো তাদেরকে কেন আপনি এই পাকিস্তানের সঙ্গে দেবেন? তো সেখান থেকে আপনার ওই যে ভুলটা হয়ে গেল। তো 1951 সালের মাঝে যখন অলরেডি বাংলার যখন আপনার প্রতিবাদ হচ্ছিল যে বাঙালিদের উপরে পাকিস্তানের শাসক, ওই সময় মিলিটারি শাসক ছিল, তো ইয়াহিয়া তো অনেক ঝামেলা করছিল, জিন্নাহ নিজেই তো অনেক ভুল করেছে। তো সেই সময়ে আপনার যে আমাদের উপরে বাঙালিদের উপরে যে অত্যাচারগুলো যাচ্ছিল, সেগুলোই কিন্তু শুধু আপনার ইয়ে হয়েছে, রেকর্ডেড হয়েছে। আপনি যদি বিবিসি বা অন্যান্য বড় মানে মেইন স্ট্রিম মিডিয়ায় যদি যান বা ঐতিহাসিক বইগুলো পড়েন, সেখানে শুধু বাঙালি আর উর্দু ভাষী তাদের মাঝে যে গোলমাল, সেগুলোই শুধু লেখা হয়েছে। কিন্তু আদিবাসীদের সাথে যে গোলমাল করা হচ্ছিল এবং আদিবাসীদের ওপরে যে অত্যাচারগুলো যাচ্ছিল, সেটা লেখা নেই কোথাও সেভাবে। পরে রিসার্চ গুলো হয়েছে। আদিবাসীদের ওপরে প্রথম যে আপনার অত্যাচারটা হয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই যে কাপ্তাই বাঁধটা আপনার পরিকল্পনাটা আসলে করা হয়েছিল আগেই, এবং এখানেও আপনার একটা বিতর্ক রয়েছে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে সারলে, যে আসলে কোনটা সত্য। এখন সত্য মিথ্যা তো আসলে এটা খুব মুশকিল হয়ে যায় যে কোনটা সত্য সেটা ধরা। আমি ধরি সত্য এভাবে যে আপনার আমার গবেষণায় আমি এই যে আর্কাইভাল গবেষণা যেটা করেছি, এখানে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের রেফিউজি রিসার্চ কাউন্সিল আর্কাইভে, এখানে আপনার ওই কিছু পাওয়া গেছে যে ডিসপ্লেসমেন্টের, ওরা তো রেফিউজি রিসার্চ করে, ডিসপ্লেসমেন্টের উপরে যে অরিজিনাল ডকুমেন্টস, যেখানে রিটেন লেটার, লিখিত চিঠিগুলো পাকিস্তানি শাসকদের সাথে আপনার ব্রিটিশ শাসকদের যে আগেই, মানে তারা চলে আসার আগেই যে পরিকল্পনাটা হয়েছিল, সেটা হচ্ছে যে পাকিস্তান সরকার স্বাধীন হয়ে যাবার পরে তারা পার্বত্য চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা মেটাবার জন্য একটা কাপ্তাই বাঁধ করবে, এবং সেই বাঁধটা আপনার এই রাঙামাটি, পার্বত্য চট্টগ্রামের একটা বড় বিভাগ হচ্ছে রাঙামাটি, খুব সুন্দর একটা জায়গা, ভীষণ মনোরম। এটাকে এখন বাংলাদেশ সরকার টুরিস্ট এরিয়া বানিয়েছে, আর আসলে চাকমাদেরকে মারমাদেরকে মেরে মেরে ওরা টাকা বানাচ্ছে। আমি খুব দুঃখিত ওইভাবে আমাকে বলতে হচ্ছে আমার সরকার সমালোচনা, কিন্তু এটাই হচ্ছে সত্য। তো এটা সম্ভব হয়েছিল ওই ব্রিটিশরা যেহেতু ওই পরিকল্পনাটা পাশ করে গিয়েছিল আপনার সাথে, পাকিস্তান সরকারের সাথে। তো যখন আপনার পাকিস্তানের হাতে যখন আপনার পার্বত্য চট্টগ্রাম চলে এলো, ইয়াহিয়া তখন কুইক মুভ করে খুব দ্রুত আপনার এই কাপ্তাই বাঁধটা আপনার করে ফেললো, এই কি বলে এটাকে, বাস্তবায়নের কাজ শুরু করে দিল। এবং পরে যখন আপনার বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে তো আরো অনেক ইতিহাস, সেই ইতিহাসে আমরা এখন যাব না, কারণ আমি অনেকক্ষণ ধরে টানা কথা বলছি, আপনি হয়তো আমাকে আরেকটা প্রশ্ন করবেন।
তারপর আমি সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি। তো ঐতিহাসিকভাবে আমার কথা হচ্ছে যে এটা কলোনাইজেশনের একটা ইম্প্যাক্ট, মানে এটা একটা ডাইরেক্ট একটা প্রভাব, এবং এটাকে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে কাশ্মীরের মতনই, জম্মু কাশ্মীরের মতনই একটা কাহিনী, যে এটার আপনার দ্বন্দ্বটা শেষ হচ্ছে না এবং এটা হবে না, এটা সম্ভব না। অবশ্যই আমরা এখন বলতে পারি যে তাহলে কি হবে, সেটা আমাদের নেক্সট কোয়েশ্চেন হয়তো আমি আচ্ছা, পরে বলবো। 1997 সালে যে চুক্তি হয়েছিল পার্বত্য চট্টগ্রামের কে নিয়ে, সিএইচ চট্টগ্রাম হিল ট্র্যাক, সিএইচটি, তো এইটার এই চুক্তির পরে আজকে অবস্থাটা কীরকম? তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে বাংলাদেশ সরকারের কাহিনীগুলো আসে। তো আমরা তো প্রথমে তো আমি কথা বলেছি শুধু আমাদের এই আম পাকিস্তান পর্ব পর্যন্ত। কিন্তু যখন পাকিস্তানের সাথে যখন আপনার বাংলাদেশ, আমি 1997 এর সিএসটি অ্যাকর্ডে আসার আগের একটু বলি পটভূমিটা, যে যখন আপনার পাকিস্তান সরকার যখন আপনার কাপ্তাই বাঁধের পরিকল্পনা করে একদম এটা আপনার বাস্তবায়নের দিকে গেল, সেই সময়ে কিন্তু আপনার আমাদের বাংলাদেশের সাথে আপনার এই গোলমাল চলছে। পাকিস্তান সরকার কিন্তু আপনার বাস্তবায়ন করতে পারেনি কাপ্তাই ড্যামটা, কারণ তার মাঝে আমাদের অলরেডি ওখানে উর্দুভাষীদের সাথে গোলমাল চলছিল। ইয়াহিয়া অলরেডি মিলিটারি পাঠিয়ে আপনার মানুষ খুন করলো, এত জেনোসাইড হয়ে গেল। সেই সময় পার্বত্য চট্টগ্রামের দিকে কেউ চোখ ফেলেনি। তো একটা জিনিস হয়েছে যে সেখানে মানে বাংলাদেশের এই যে সিএসটি অ্যাকর্ডে এর পরেও যে আপনার এখনো পার্বত্য চট্টগ্রামে এত গোলমাল চলছে, সেটা বোঝার জন্য এই প্রেক্ষাপটটা বোঝা দরকার, যে সেই সময় যখন আপনার আমাদের 1971 সালে, আমার তখন জন্ম হয়নি, অবশ্যই আপনি বিতর্কিত করতে চাইলে আমার আলোচনাকে সবাই করতে পারবে, এবং এখানে বিতর্ক আছে যে একটা বিতর্ক হচ্ছে যে যেহেতু আমরা গবেষকরা এখন অনেক পরে গবেষণা করছি, আমাদের গবেষণা নিয়ে অবশ্যই প্রশ্ন হবে। এখন আপনি যদি ইতিহাসের ওই যে অরিজিনাল ডকুমেন্টস যদি দেখেন, তাহলে দেখা যাবে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা 1971 সালে যখন আমাদের বাংলাদেশে যুদ্ধ হচ্ছিল, 1969 সালে যখন আমাদের শিক্ষকদেরকে, বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা হচ্ছিল এবং ছাত্রদেরকে মারা হলো, সেই সময়গুলোতে একটা মানে বাংলাদেশের বর্তমান সরকার বিশেষভাবে বা আওয়ামী লীগ সরকার যেটা বলে, যে সেই সময়গুলোতে আদিবাসীরা নাকি কোনো ভূমিকা রাখেনি, তারা নাকি নেগেটিভ ভূমিকা রেখেছে। এই রাজাকারের মতো বলা হয় তাদেরকে, যে তারা কোনো অস্ত্র নিয়ে কোনো যুদ্ধ করেনি আমাদের সাথে। তো এটা একটা বিতর্ক আছে, এটা নিয়ে আমি এখন কথা বলবো না, কারণ আমি তখন জন্ম হয়নি এবং আমার মা বাবা এই বিষয়ে বিশেষ কিছু বলেননি। আমি অনেক কিছুই যেটা বলি সেটা পারিবারিক থেকে বা আমাদের লেখাপড়া থেকে বলি। কিন্তু আমি যেটা জেনেছি পরে, সেটা হলো যে আমি জেনেছি বলতে যে আমার গবেষণার মধ্য দিয়ে, যে যখন আমি তাদেরকে ইন্টারভিউ করেছি, আদিবাসীদের পুরনো নেতাদেরকে, যারা আপনার সারেন্ডার করেছে, অস্ত্র সমর্পণ করেছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 1997 সালে, তারা বলছে যে আসলে এটা সত্য না, বরং সন্তু লারমা, উনি ছিলেন সেই সময় নেতা 1971 সালে যখন আমাদের যুদ্ধ হচ্ছিল, সন্তু লারমা এবং অনেকেই চাকমা এবং মারমার প্রজাতির, প্রজাতি বলা ঠিক না, গোষ্ঠী বলি, চাকমা এবং মারমা জনগোষ্ঠীর অনেকেই আপনার ভূমিকা রাখার চেষ্টা করেছে, কিন্তু তারা অবশ্যই অস্ত্র নিয়ে যুদ্ধ করতে চায়নি, কিন্তু তারা সমর্থন দিয়েছে এটাতে। শুধু যারা একটু পিছিয়ে ছিল বা প্রতিক্রিয়া দেখিয়েছিল একটু নেগেটিভ, তারা হচ্ছে ত্রিপুরা ধর্মাবলম্বী সংস্কৃতির লোকেরা। তো এখানে একটা বিতর্ক আছে, কারণ ত্রিপুরাকে দেখা হতো আপনার লো কাস্ট হিসেবে। আমাদের যেমন ভারতেও যদি আপনি এখনো যদি দেখেন, যে এখানে কিন্তু আপনার একটা কাস্ট ডিভিশনের জন্য এখনো যে কোনো একটা আন্দোলন হলে সেখানে একটা বিতর্ক উঠে যায় যে কার ভূমিকা কি হবে। তো যাই হোক, সেটা আলাদা ঘটনা। তো পরে যখন এটা সম্পৃক্ত এইখানেই, যে ঘটনাটা বলা দরকার হলো এ কারণেই, যে যখন আমরা আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ হলো, এবং আমাদের প্রধানমন্ত্রী
হলেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলা হয় তাকে, কারণ তিনি বাংলার বন্ধু। তো তখন একটা আপনি জানবেন, এটা তো ইন্ডিয়ায় তো সবাই জানবে, যে আসল প্রধান যুদ্ধের প্রধান শর্তটাই ছিল যে ধর্ম বর্ণ নির্বিশেষে, সংস্কৃতি এবং ভাষা নির্বিশেষে সবার সমান অধিকার থাকতে হবে। এবং সেটা যেহেতু দেওয়া হয়নি আমাদের বাঙালিদেরকে, পাকিস্তান সরকার দিতে সেটা ব্যর্থ হয়েছে, সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু যখনই আপনার বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তখনই কি হলো যে ওই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এর সাথে সন্তু লারমা দেখা করতে এলেন, এবং তখন সন্তু লারমা না, সরি, ওই সময় ছিলেন লারমা, মানে মেইন নেতা। লারমা তখন তাকে জিজ্ঞেস করলেন যে আমাদের কি হবে, কারণ ওখানে আপনার লেখা হচ্ছিল, কনস্টিটিউশন লেখা হচ্ছিল। তো কনস্টিটিউশন যখন লেখা হচ্ছে, তখন আপনার মানে কনস্টিটিউশনে লেখা হচ্ছে, মানে ওখানে ওই অ্যাক্ট গুলো তৈরি করা হচ্ছিল যে আমরা কাকে কতটুকু অধিকার দিব, কার কতটুকু অধিকার থাকবে। তো সেখানে যখন আপনার ওই অ্যাক্টটা এলো যে ধর্ম বর্ণ বিভিন্ন ধর্মের লোকেরা এবং বিভিন্ন বর্ণের লোকেরা এবং বিভিন্ন সংস্কৃতির লোকেরা, ভাষার লোকেরা, তাদেরকে কিভাবে আমরা স্বীকৃতি দিব, নারীদেরকে কিভাবে দিব, সেখানে আপনার প্রধানমন্ত্রী বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী লারমাকে বলেছেন যে আমাদের তোমরা বাঙালি হয়ে যাও। সে যখন জিজ্ঞেস করেছে আমাদের কি হবে, আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচিতি কি কনস্টিটিউশনে, চাকমাদের, মারমাদের এবং সমস্ত পার্বত্য চট্টগ্রাম বসবাসী সমস্ত লোকদের একটা আদিবাসী হিসেবে যে পরিচিতি ছিল, তাদের আসল পরিচিতি কি হবে সংস্কৃতিতে, আপনার কনস্টিটিউশনে সংস্কৃতি বিষয়ে। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে তোরা বাঙালি হইয়া যা। এটা হচ্ছে আপনার একদম রেকর্ডেড কোড, এবং এটা শুধু আমার গবেষণায় না, আমার আগে বহু জনেরা দেখে গিয়েছেন এবং লিখে গেছেন, এবং এটা প্রতিষ্ঠিত। তো এই যে একটা স্বাধীনতার পরপরই আপনি সাথে সাথে অন্যদেরকে বলে দিচ্ছেন যে তোমরা আমাদের মতো হয়ে যাও, এটা কিন্তু একেবারেই ওই ব্রিটিশ কলোনাইজেশনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা বলেছে, পরে পাকিস্তান সরকার যা বলেছে, তারই প্রতিফলন। তো ফলে যেটা হয়েছে যে সাথে সাথে তখন আপনার একটা বিদ্রোহ একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আমি বলবো যে আমাদের সরকার সে বিদ্রোহর একটা তৈরি করে দিয়েছে পার্বত্য চট্টগ্রামে, এবং তখন থেকে একটা বিদ্রোহী ভাবের অবস্থা যখন ছিল, তখন আবার আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হলো। এটা খুবই দুঃখজনক ছিল 1975 সালে, এবং যখন উনি মারা গেলেন, সাথে সাথে যে বিএনপি সরকার, আপনার জিয়াউর রহমান এলেন, মিলিটারির ব্যক্তি। আমি ওনার ব্যাপারে কমেন্ট করি না, কারণ উনিও মারা গিয়েছিলেন, কিন্তু উনার নেতৃত্বেই ওনাকে অনেক ভালো মানুষ বলা হতো, এবং অনেকেই বলে যে ধানের শীষের নেতা, অনেক ভালো মানুষ। কিন্তু তার যে ভূমিকাটা ছিল, যে সে সাথে সাথে ওখানে মিলিটারি পাঠিয়ে দিয়ে আপনার ওই কাপ্তাইয়ের কাজ শুরু করে দিল, বাঁধের কাজ শুরু করে দিল। এবং সেখানে আপনার শুধু মিলিটারি প্রথমে পাঠায়নি, প্রথমে তারা এক গাদা বাড়িঘর হারা মানুষ, যে আপনার এই যে নদী ভাঙা মানুষ, এবং যে পথে পথে যারা ভিক্ষা করতেন, সেরকম এক গাদা লোককে পাঠিয়ে দিল। প্রথমে যখন লোকদেরকে পাঠানো হলো পার্বত্য চট্টগ্রামে, তখন কিন্তু কোনো বিদ্রোহ হয়নি। কিন্তু বাঙালিগুলো ওখানে গিয়ে, যেহেতু তারা ভূমিহীন নদী ভাঙা মানুষ, তারা সেখানে গিয়ে যে আপনার আক্রমণ করা শুরু করলো আদিবাসীদের ভূমিতে। এবং আদিবাসীদের ধরেন, এক মহিলা আমাকে একজন অনেক বয়স্ক, উনি এখন মারা গেছেন, কিন্তু আমার ইন্টারভিউর সময় উনি বেঁচে ছিলেন, 83 বছর বয়স ছিল ওনার। উনি আমাকে বলেছিলেন যে উনার বাগানের প্রত্যেকটা বেগুন, মানে বেগুনের বড় হওয়ার আগে বেগুনগুলো চুরি হয়ে যেত। আরেকজন বলেছেন যে তার যে গরুর যে বাচ্চাগুলো বড় হওয়ার আগে গরুর বাচ্চাগুলোকে চুরি করে নেওয়া হচ্ছে। যে এই যে আপনার গরুর ছানা, ছাগল ছানা, আবার আপনার এই সবজি, ধান, সবকিছু আপনি চুরি করে নিচ্ছেন,
এটা সম্ভব হচ্ছিল কারণ আপনি কাদেরকে পাঠিয়েছেন ওখানে। ঠিক এটা ওই যে আপনার গাজায় আমাদের কারেন্টলি যে প্রবলেম যাচ্ছে যে আপনি প্যালেস্টাইনিয়ানদের সাথে সারাক্ষণই ইসরায়েলিদের একটা যুদ্ধ যাচ্ছে। কারণ ইসরায়েল তো তৈরি করা হয়েছিল কিছু ভূমিহীন মানুষকে দিয়ে, ফলে তারা গিয়ে সেরে শুধু আরো অধিকার করার চেষ্টা করছিল। তো বাঙালিদের অবস্থাটা পার্বত্য চট্টগ্রামে সে অবস্থা ছিল এবং এখনো সেটাই যাচ্ছে। তো যখন তারা এরকম চুরি চাপটা শুরু করলো, তখন যখন তাদেরকে হাতে হাতে ধরা হতো, তখন তাদের সাথে তারা উল্টো বরং আদিবাসীদেরকে মারধর করে গোলমাল করতো। তো সেখান থেকে আপনার এই যে সৈন্য পাঠিয়ে যখন জিয়া রহমানের নেতৃত্বে সৈন্য পাঠানো হয়েছে এবং পরে এরশাদ সরকার আসার পরে আরো খারাপ হয়েছে পরিস্থিতি এবং কয়েকটা মানে দফায় দফায় আপনার 75 সালে একবার গোলমাল হয়েছে, তারপরে আপনার যখন 1980 সালে যখন মানে পুরাপুরি যখন বাঁধ নির্মাণের কাজ টাজ শেষ হয়ে গেছে এবং বিচ্ছিন্ন মানুষগুলোকে, ভূমিহীন মানুষগুলাকে আপনার স্থায়ীভাবে ওখানে বসত গড়ার পারমিশন দিয়েছে সরকার, তখন আপনারা আবার যুদ্ধ হয়েছে। তো প্রপার যুদ্ধ, প্রপার বলতে এই অবস্থা যে আদিবাসীরা অস্ত্র নিয়ে আমাদের বাংলাদেশের সৈন্যদেরকে, মিলিটারিদেরকে আক্রমণ করেছে। অনেক গেরিলা কয়েকটা কাহিনী আছে, 1983 সালের একটা কাহিনী আছে, 1990 সালে, 1991 সালে, 1993 সালে, এরকম দফায় দফায় আপনার বড় বড় আক্রমণ হয়েছে। আমি এখন পরিসংখ্যানে যাব না, কারণ এগুলো সব বই পড়লেই পাওয়া যায়। যেটা হয়েছে যে যেহেতু এত খারাপ অবস্থা যাচ্ছিল এবং আমাদের বাংলাদেশেও আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সেই সময় আবার আমাদের এখানে খুব খারাপ অবস্থা যাচ্ছে। আমার মনে আছে যে আমার বাবা পার্বত্য চট্টগ্রামে, আমি এত পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে এত বেশি আগ্রহী কারণ আমার বাবাকে পার্বত্য চট্টগ্রামে ট্রান্সফার করা হয়েছিল। ট্রান্সফার বলতে যে উনি সচিবালয়ে চাকরি করতেন বাংলাদেশে। তো ওখানে মন্ত্রণালয়ে সচিবালয়ে যারা কাজ করতো তাদেরকে যাদেরকে পাঠানো হতো পার্বত্য চট্টগ্রামে 1990 সালে যখন প্রচন্ড গোলমাল যাচ্ছিল, তাদেরকে পাঠানো হতো এই কারণেই যে তারা আইদার তারা খুব সৎ অথবা তারা ভয়ঙ্কর কোনো একটা ভুল করেছে। তা আমার বাবা তার ইয়েকে, বসকে ঘুষ নিচ্ছিল বলে, রাব্বানি ওনার নাম ছিল, উনাকে ঘুষে দুর্নীতি করতেন বলে উনাকে ধরে ফেলেছিল আমার বাবা, কারণ ফাইলটা আমার বাবার ছাড়ার কথা ছিল। এবং সেই পানিশমেন্ট হিসেবে যে সে তার প্রোটোকল মেনটেন না করে সে উপরের ইয়েকে গিয়ে আপনার জয়েন্ট সেক্রেটারিকে গিয়ে ধরে ফেলেছে এবং বলেছে যে স্যার এই ফাইল ছাড়া যাবে না, সেজন্য তাকে পানিশমেন্টের ইয়ে কিন্তু দেওয়া হয়েছিল আপনার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে। তো এই যে আপনার পানিশমেন্ট হিসেবে, মানে এটা আমার তখন আমি ছোট ছিলাম, তো অনেক ছোট ছিলাম, আমার এটা মনে আছে যে আমাদের যাওয়ার অ্যালাউড ছিল না। আমার বাবা ওখানে 2 বছর ধরে ছিলেন, কিন্তু আমার মা পর্যন্ত যেতে পারেনি, আমরা কেউ যেতে পারিনি, কারণ গোলমালটা এমনই, দ্বন্দ্বটা এমন ভয়ঙ্কর ছিল যে ভীষণ যুদ্ধ হচ্ছিল এবং বাবা বলতেন যে আমি মারা গেলে আমি মারা যাব, তোমরা এসো না এখানে। তো বাঙালিরা, বাঙালি দেখলেই, মানে ওই সময় পরিস্থিতিটা এরকম ছিল যে বাঙালি দেখলেই আদিবাসীরা তাদেরকে মেরে ফেলবে, এরকম হিংস্র একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু অন্যদিকে আবার যদি আপনি দেখেন যে মানুষ কখন হিংস্র হয়ে যায়, মানুষ হিংস্র হয়ে যায় কারণ তাদেরকে আমরা অত্যাচার করতে করতে আর মানুষ রাখি না। তো ওখানে যে আপনার সৈন্যরা যে করছিল, যে কাহিনীগুলো করছিল, বাবা যেহেতু নিজে সচিবালয়ের অধীনে চাকরি করতেন, তার পক্ষে তো আপনার সত্যগুলো ভাবে বলা সম্ভব ছিল না, কিন্তু উনি যখন বাড়ি আসতেন তখন উনি আমাদেরকে বলতেন কিছু কিছু কাহিনী, যে গলা কেটে কেটে, মানুষের গলা কেটে কেটে ফেলে দেওয়া হতো, তারপরে বলা হতো যে আদিবাসীরা এগুলো করেছে, আসলে কিন্তু সৈন্যরা ওটাতে ইনভলভ আছে। তো এই পরিস্থিতি যখন যাচ্ছিল তখন আপনার হয়তো মনে থাকবে যে আমাদের বাংলাদেশেও কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছিল, কারণ তখন এরশাদ সরকারের মার্শাল ল যাচ্ছিল এবং এরশাদ সরকারের আমলে আমাদের কোনো স্বাধীনতা ছিল না। ফলে বাংলাদেশের ঘটনাগুলো, মানে পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো তেমন ভাবে আপনার আসেনি মিডিয়াতে। যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের বাঙালিদের মাঝে যে গণতন্ত্র নিয়ে যে আমাদের যুদ্ধ যাচ্ছিল সেটা এসেছে। তো পরে যখন গণতন্ত্র এসেছে বলে বিশ্বাস করা হলো, তখন আপনার এই 1997 সালে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে বলল যে এখানে শান্তি আনতে চাই এবং পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন এলাকা হয়ে থাকতে দিতে চাই না, কিন্তু আমরা আবার আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা কাজ করছেন
মানে এলাকাটাকে বাংলাদেশের পার্ট হিসেবে রেখে যদি তারা কোনো চুক্তি সাইন করে, তাহলে সরকার সেটা করবে। তো এই যে এটা যে বললো যে সরকার তাদের সব দফাই মেনে নেবে, শুধু পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন না হয়ে বাংলাদেশেরই একটা অংশ হিসেবে থাকার কথা, এটাই শুধু বলা হয়েছিল। এবং সেখানে কিন্তু আরো অনেক শর্ত ছিল, যে আপনার নতুন কোনো বাঙালি ওখানে পাঠানো যাবে না, কারণ ওখানে তো অলরেডি এত বাঙালি চলে গিয়েছে যে ওখানে তো আপনার এই পার্বত্য চট্টগ্রামের তিন ভাগ, মানে 4 ভাগের 3 ভাগ লোকই ওই খুনোখুনির সময়ে অলরেডি মারা গেছেন অথবা দেশ ছেড়ে চলে গেছেন। তো এদের তো আর নতুন করে যদি ওখানে আমরা নতুন বাঙালি বসত করি, তাহলে তো আপনার আর পার্বত্য চট্টগ্রামে আদিবাসী বলে কিছু থাকবে না। এটা ছিল আপনার একটা প্রধান একটা শর্ত, যে সেখানে আর কোনো ধরনের নতুন কোনো সেটেলার্স যাবে না। দ্বিতীয় যেটা ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি এখন মানে আমার গবেষক হিসেবে, এবং আমি নারীবাদী গবেষক, ফলে আমার ফেমিনিজম এবং আমার রিসার্চ, সোশ্যাল সায়েন্সের রিসার্চ দুটোর পার্সপেক্টিভে আমি সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে যেটা দেখি, সেটা হচ্ছে যে এখনো ওখানে আপনার মিলিটারি প্রেজেন্স রয়েছে। এরশাদ সরকারের সময় এবং জিয়া সরকারের সময় তারা যখন মিলিটারি পাঠিয়েছিল, তারা বলেছিল যে তারা মিলিটারি পাঠাচ্ছে, সৈন্য পাঠাচ্ছে, কারণ হচ্ছে যে আদিবাসীরা আর বাঙালিরা সারাক্ষণ মারামারি করছে, সেই মারামারিকে থামাবার জন্য, দ্বন্দ্ব থামাবার জন্য নাকি লোক পাঠাচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে, যে এখন তো আর আদিবাসী আর বাঙালিরা মারামারি করছে না, এখন তো সারাক্ষণ বাঙালিরাই আদিবাসীদেরকে মেরে যাচ্ছে। তাহলে এখনো কেন সেখানে সৈন্য রয়েছে? শুধু সৈন্যই না, এখন সেখানে র্যাব, পুলিশ সব আপনার সমানভাবে আপনার বাঙালিদেরকে প্রোটেকশন দিয়ে কাজ করে যাচ্ছে। এবং যখন আপনার বাঙালিরা যখন আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেয়, তখন দেখা যায় যে পুলিশ গিয়ে আবার আদিবাসীদেরকে পেটায় এবং আদিবাসীদেরকে পুরাপুরি আপনার গ্রাম থেকে বের করে দেয়। তো এই যে আপনার পরিস্থিতি, আমি কোনো পরিসংখ্যানে যাচ্ছি না, আমি শুধু আপনাকে সামাজিক একটা প্রেক্ষাপট দিচ্ছি, যে সামাজিকভাবে সামাজিক অবক্ষয়ের জায়গা থেকে এবং রাষ্ট্রীয় যে ন্যূনতম যে আপনার কনস্টিটিউশনের জায়গা থেকে যদি আপনি দেখেন যে রাষ্ট্রীয় যে একটা ব্যবস্থা থাকার কথা, সেখানে আদিবাসীদের কোনো ধরনের অধিকার বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে বিশেষভাবে একেবারেই নেই। ফলে যেটা হয়েছে যে 1997 সালে যদিও আপনার ওটা চুক্তিটা স্বাক্ষর করেছিল, চুক্তির একটা বড় ঘটনা এবং যেটা আদিবাসীদের জন্য খুব দুঃখজনক, কিন্তু আমাদের জন্য, বাঙালিদের জন্য শুভ, সেটা হলো যে চুক্তির প্রথমেই ছিল যে আপনার সন্তু লারমার নেতৃত্বে যেহেতু আপনার যুদ্ধ হচ্ছিল, তারা সন্তু লারমা এবং তার সমস্ত তার কি বলে তাকে যারা অনুসরণ করে, যে তার অনুসারীরা যারাই আপনার অস্ত্র নিয়ে যুদ্ধ করছিল, সবাইকে বলা হয়েছিল যে তাদের অস্ত্র যেন সমর্পণ করে দেয়। এবং সেটা দিয়েই আমাদের শেখ হাসিনা সাদা পায়রা উড়িয়ে দিয়েছিলেন, যে তারা অস্ত্র সমর্পণ করেছে। এখন কি হয়েছে, যে আদিবাসীরা অস্ত্র সমর্পণ করে দিয়েছে ডিসেম্বরে, না 1997 সালে। এখন তাদের কাছে আর অস্ত্র নেই, কিন্তু অস্ত্র কিন্তু এখানে রয়েছে, বাঙালিদের কাছে রয়েছে। কারণ বাঙালিদের তো একেবারে অ্যাপ্রুভ, মানে লেজিসলেটেড বডি যে মিলিটারি, যে তারাই গিয়ে ওখানে আপনারা আক্রমণগুলো চালাচ্ছে। আক্রমণ মানে তারা ডাইরেক্ট গিয়ে আক্রমণ করে না, কিন্তু তারা শেল্টার দেয়। যখন বাঙালিরা কোনো ঝামেলা করে, তখন সৈন্যরা চলে এসে ওই এলাকাটাকে ঘিরে ফেলে। যেমন আমি যখন আপনার ইয়েতে ছিলাম, মানে এটা আমি এভাবে বিশেষভাবে এত সময় নিয়ে বলছি, কারণ এটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা, এবং এটা এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত। এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকারক, এটা পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য না। সমাজ বিজ্ঞানী হিসেবে, সমাজের কল্যাণের জন্য আমি মনে করি যে এই যে আপনি সৈন্য দিয়ে রেখেছেন এখানে সেখানে, এটা কত ভয়ঙ্কর। যে আমি যখন আপনার গবেষণা করতে ওখানে গেলাম, মানে আমি গিয়েছি জাস্ট আপনার ডেটা কালেকশন শুরু করেছি মাত্র আপনার 3 সপ্তাহের মাথায়, আমাকে প্রথমে তো দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। আমি গিয়েছি ইউএনও মানে হচ্ছে যে উপজেলা নির্বাহী
কর্মকর্তা বলা হয় তাকে, তার পারমিশন নিব। কারণ আমি বাংলাদেশের নাগরিক, আমি বাঙালি হিসেবে আমি বিদেশ থেকে গিয়েছি, কিন্তু আমি তো বাঙালি হিসেবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে তারপরে আমি বলেছি যে আমি এখানে গেস্ট হাউসে থাকবো খাগড়াছড়িতে। কিন্তু আমি খাগড়াছড়ির খাগড়াছড়িটা হচ্ছে আপনার মূলত এই ভয়ঙ্কর কনফ্লিক্ট যেখানে হয়েছিল আপনার 85 সালে, 90 সালে, 89 সালে, 91 সালে এবং 93 সালে। এইখানে মানে খাগড়াছড়িতেই মূলত বড় বড় ঘটনাগুলো ঘটেছিল। ফলে আমি যদি আপনার জেন্ডার রিলেশন মানে লিঙ্গীয় সশস্ত্র সংগ্রামে লিঙ্গীয় আম, সম্পর্কটা কেমন ছিল সেটা বোঝার জন্য যদি আমি ওই এলাকাগুলোতে না যাই, ওই গ্রামগুলোতে না যাই, খাগড়াছড়ি যে গ্রামগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আক্রান্ত হয়েছিল বাংলাদেশের সৈন্যবাহিনী দিয়ে, তাহলে তো আমার গবেষণা সম্পূর্ণ হবে না। তা আমি যখন তাদের কাছে অনুমতির জন্য গেছি, লিখিত অনুমতি দেওয়া হয়নি। তা আমাকে বলা হয়েছে যে আমার নাকি মিলিটারি পারমিশন লাগবে। বাংলাদেশ তো এরশাদের পরে তো আমাদের তো বাংলাদেশ গণতন্ত্র থাকার কথা, বাংলাদেশে তো আমাদের ওই মিলিটারি পারমিশন নিয়ে একজন রিসার্চার একটা এলাকায় যাবার কথা না, কারণ আমি তো বাঙালি গবেষক। ফলে আমি তখন যখন বললাম যে না আমি কোনো সৈন্যের কাছে যাব না, আমি কোনো মিলিটারি কর্নেলের কাছে গিয়ে পারমিশন নেব না, আমি নিজে যাচ্ছি, প্রবলেম হলে আমি যদি কোনো ভুল করি আমাকে বলবেন। আমি গিয়ে শুধু একটা এলাকায়, এটাকে বলে লক্ষ্মীছড়ি, আমি লক্ষ্মীছড়িতে গিয়ে আমি দিনক্ষণ বলছি না, কারণ তাহলে ওরা আবারও হয়তো আমাকে ট্র্যাক করবে। আমি এখনো এতই আতঙ্কিত, আপনি বুঝতে পারছেন যে মানসিক যে ক্ষতিটা তারা করে দেয়। যে একজন গবেষক এসেছে, আমি খালি গিয়ে নেমেছি, নামার 4 মিনিটের মাথায় আমাকে ঘিরে ফেলেছে একেবারে। আমি কোচে করে গিয়েছি, ওইগুলাকে বলে চাঁদের গাড়ি, মানে গাড়িগুলো যদি আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামে নির্যাতনের মানে বিভিন্ন পর্যায়ে আর কি, যে একটা পর্যায়ে হচ্ছে প্রথমে আপনাকে ভূমিহীন করে দিচ্ছে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনাকে সৈন্য দিয়ে আপনাকে সারাক্ষণ ব্লক করে রাখছে, মানে মাথায় তো কাজ করে না আমাদের যদি সারাক্ষণ এসকোর্ট করে রাখে লোক। আর সৈন্যরা যখন রাখে তখন তো আরো তাদের ব্রেন কাজ করার কথা না, মস্তিষ্ক কাজ না করলে মানুষ তো ভুল করবেই। আর 3 নাম্বার হচ্ছে যে আপনার কোনো পরিচিতি নাই, মানে আদিবাসীদের পরিচয়টা পরিষ্কার না। ওরা চাকমা চাকমা, এই যে আপনিও আমাকে বলেছেন যে এরা কি চাকমা, মানে চাকমার নামটা মোটামুটি লোকেরা জানে, কারণ ওই যে লারমা যেহেতু প্রধান নেতা ছিলেন, পরবর্তীতে সন্তু লারমাও আপনার নেতৃত্ব দিয়েছে যুদ্ধের, ফলে চাকমা এবং চাকমারা হচ্ছে আপনার ওই যে 13 জাতি যাদের কথা বললাম, সে 13 জনগোষ্ঠীর মাঝে সবচেয়ে বড় জনগোষ্ঠীটা, সেই কারণে চাকমাদের কথা একটু মানুষ জানে। কিন্তু বাকি যে ছোট ছোট জনগোষ্ঠীগুলো রয়েছে তাদের কাহিনীগুলো কখনোই আপনার জানা যায় না, এবং সবাই মনে করে ওখানে শুধু চাকমা থাকে, কিন্তু চাকমা শুধু একটা জনগোষ্ঠী, তার বাইরে আরো 13টা জনগোষ্ঠী ছিল, তাদেরকে সম্পূর্ণ ভূমিহীন করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে আরো বেশি 1997 সালের এই সিএচটি অ্যাকর্ডের মাঝে। এটার মানে আপনার ফাইনাল প্রশ্নটার ফাইনাল উত্তরটা, চূড়ান্ত উত্তর এটা হবে যে 1997 সালে যে আপনার পায়রা উড়িয়ে দিয়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চুক্তি স্বাক্ষর করলেন, সেখানে সন্তু লারমাকে দিয়ে আপনার সমর্পণ করানো হলো এবং সবাই আপনার অস্ত্র সমর্পণ করলো। সেখানে কি হয় যে আসলে তাদেরকে অস্ত্রহীন করে, তাদেরকে ক্ষমতাহীন করে, তাদেরকে ভূমিহীন করে, তাদেরকে সম্পূর্ণ পরিচিতিহীন করে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্য এটা করা হয়েছিল। এটাই আমার গবেষণার সত্যিকারের মানে কি বলবো যে যেটা আচ্ছা, আর কি এই বেরিয়ে ফাইন্ডিংস। এই আপনি মানে কেন এই গবেষণার দিকে এলেন? এই যে 5 বছর ধরে দীর্ঘ গবেষণা, কষ্টসাধ্য গবেষণা, এই বিষয়টাকে নির্বাচন করলেন কেন? এই বিষয়টাকে এটা খুব ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এই বিষয়টা খুবই মানে সংবেদনশীল আমার জন্য। প্রথমত যেটা বললাম যে আমি ওই যে আমার বাবা সেখানে চাকরি করতেন, তখন আমি ছোট ছিলাম, আমি তো স্কুলে পড়তাম, ফলে আমি তখন মানে ব্যাপারটা বুঝতাম না যে বাবা এক জায়গায় চাকরি করে আর আমার বাবা খুবই মানে একজন সত্যিকারের বাবা যেরকম থাকেন, যে ছেলে মেয়েদেরকে খুব সাথে করে ভালোবাসা দিয়ে রাখতে চাইতেন এবং আমাকে খুব ভালোবাসতেন, আমি সবচেয়ে ছোট ছিলাম সে কারণে।
তো আমার মাও সেখানে যেতে পারলো না, বাবা আমাদের কে একবার গিয়ে দেখতেও দিল না। সেই শিশু মনে আপনার আমি যখন ছোট, তখন যে আমার মনের ভিতর তখন থেকেই কৌতূহলটা জেগেছিল যে কি হচ্ছে, কি ব্যাপার, এই জায়গাটা কি। সেখান থেকে যখন আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন আমি প্রথম বুঝতে পারলাম যে কি হলো, যে আমার বাবা ঘটনাগুলো আমাদেরকে বলতেন না, কারণ চাকরির কারণে ওনাদের তো বলা নিষেধ ছিল। ফলে যখন এরশাদের সময় চলে গেল এবং আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আহ স্বাভাবিক আপনার মুভমেন্টে আছি, আমাদের কোনো ধরনের মানে পুলিশ টুলিশ থাকার কথা না বিশ্ববিদ্যালয়ে, সেই সময়ে একটা হয়েছিল যে পার্বত্য চট্টগ্রামের থেকে যারা আসতো তাদের পড়াশোনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য একটা কোটা ছিল। তো সেখানে কিছু কিছু খুবই কম, আমি শুধু 5 জনকে চিনতাম, কিন্তু আরো অনেকে ছিল, কিন্তু সবাইকে আমি চিনতাম না। যে 5 জনকে আমি চিনতাম যে তারা পড়াশোনা করতে পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছে, এবং তারা মূলত রাঙামাটি থেকে এসছে, আর ওখানে একজন ছিল খাগড়াছড়ি থেকে। তো তারা যারা পড়তো আমার আমার বিভাগে, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমার বিভাগে আমি কোনো পার্বত্য চট্টগ্রামের কাউকে চিনতাম না। একটি মেয়েকে চিনতাম, ও ত্রিপুরা ছিল, কিন্তু বেশি কথা বলতো না। কিন্তু ছেলেগুলো যাদেরকে আমি আমি আবার রাজনৈতিক কর্মী ছিলাম, ছাত্র ইউনিয়ন করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব অল্প সময়ের জন্য করেছি, কিন্তু তারপর করতাম আর কি, যে প্রগতিশীল ছাত্র রাজনীতি। তো আমি সেখান থেকে যেটা দেখে শুনেছি এবং বুঝেছি, ছাত্র ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম একটা শান্তিপ্রিয়, ঐক্যে বিশ্বাসী, প্রগতিশীল দল। তো ছাত্র ইউনিয়নের আমাদের ওই পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা মেম্বারশিপ নিয়েছিল, এবং সেখান থেকে যেটা জেনেছিলাম যে ওদেরকে আমি শুধু সেখান থেকে না, এমনিতেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন আমার ওই পার্বত্য চট্টগ্রামের কোনো পরিচিত কারোর সঙ্গে কথা বলতাম, তখন আমি যখন রোকেয়া হলে ফিরে আসতাম, আমার বন্ধুরা বলতো, ও তুই এই পাহাড়িদের সাথে কথা বলছিলি, তো তাই তোকে তখন ডাকিনি। তো এই যে আপনার পাহাড়ি, এটা আমি ওই ঘটনায় বাংলাদেশিরা কিভাবে, বা বাংলাদেশ সরকার কিভাবে আদিবাসীদের নামটাকে মুছে দিয়ে তাদের যে পাহাড়ি নামটা দিয়েছে, এটা আমি বলতে ভুলে গিয়েছি। যে যখন আপনার বা ভূমিহীন বাঙালিরা যখন আপনার ওখানে, নদী ভাঙা বাঙালিরা যখন পার্বত্য চট্টগ্রামে গেল, তখন কিন্তু প্রথমে কিন্তু তারা পাহাড়িদেরকে আপনার কি বলে, আদিবাসীদেরকে সম্মান না করে বরং তাদেরকে পাহাড়ি বলে ডাকতে শুরু করলো, কারণ তারা পাহাড়ের উপরে থাকে, সেটাই তাদের দোষ, এরকম একটা ব্যাপার। তো তারা যখন আবার আপনার বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে চাইলো, তখনও তাদেরকে পাহাড়ি বলা হতো। অথবা যারা মানে বেটার, মানে ছাত্র ইউনিয়নের যে নেতারা ছিলেন, তারা তো অনেক প্রগতিশীল, তারা বলতেন উপজাতি। তো এই যে আপনার পাহাড়ি অথবা উপজাতি বলে যে তাদেরকে নামটা দেওয়া হচ্ছিল, পরিচিতিটা, সেটা আমাদের ওই শিক্ষার্থীরা পছন্দ করতেন না। তো তাদের থেকে আমি আস্তে আস্তে শোনা শুরু করেছিলাম যে কি হচ্ছিল, এবং যেহেতু আমার বাবাও কিছু কিছু ঘটনা বলেছেন, যে কয়েকটা বড় বড় গোলমালের সময় বাবা ওখানে ছিলেন এবং কি ধরনের ভয়ঙ্কর গোলমাল হতো, ফলে আমি তখন পড়া শুরু করেছিলাম বিষয়টার উপর। তারপরে যেটা হয়েছে, যে বিশেষভাবে যে আগ্রহী হয়েছি, সেটা হচ্ছে যে 1997 সালে তো আপনার পাখি উড়িয়ে, পায়রা উড়িয়ে শান্তি চুক্তি করা হলো। কিন্তু যখন আপনার এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, তার আগেই আপনার নির্বাচন যখন হচ্ছিল, আমি বাংলাদেশের ওই একটা আমি সবাই যেরকম করে, শিক্ষকতা করার আগে আমরা যখন পড়াশোনা করি, আমরা অনেক ধরনের কাজে অংশ নিই। তা আমার একটা বড় কাজ ছিল যে এই স্কাউট করা। তো আমরা স্কাউট থেকে আমাদেরকে ওই ইলেকশনের, নির্বাচনের সময় আপনার যে পোলিং এর এবং ভোট কাউন্টিং এর কাজটা দেওয়া হয়েছিল। তা আমি নির্বাচনে 1996 সালে নির্বাচনে আমি ইয়েতে আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন কেন্দ্র যেটা বলে, সে ঢাকায়, সেখানে আমি কাজ করছিলাম। সেই সারা রাত কাজ টাজ করে আমরা ভোট টোট গুনে তারপর যখন বাসায় এলাম, সকালে প্রথম আমি পত্রিকাটা খুলে যেটা নিউজে দেখলাম, যে আমাদের পার্বত্য চট্টগ্রামে এই কল্পনা চাকমা, সে ছিল আপনার সাংগঠনিক হিল উইমেন্স ফেডারেশন বলে ওরা এটা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিল কল্পনা চাকমা। তাকে অপহরণ করা হয়েছে, এবং সেটা হয়েছে জাতীয় নির্বাচনের রাতে।
তো জাতীয় নির্বাচন হচ্ছিল গণতন্ত্রের জন্য, আর সেই গণতান্ত্রিক নির্বাচনের রাতে আপনি কল্পনা চাকমাকে সৈন্যরা এটা এখানে বিভিন্ন ধরনের আবারও সেই আছে যে বিভিন্ন বিতর্ক আছে, কিন্তু বাংলাদেশ সরকারের যুক্তি ভিন্ন, কিন্তু আমাদের গবেষণা থেকে যেটা বুঝি এবং যেটা আপনার সবাই মানে সত্য হিসেবে যেটা আমরা জানি সেটা হলো যে ওই মিলিটারি ক্যাপ্টেন, আমি নামটাম বলে এখানে শুধু শুধু নিজেকে আর ঝামেলায় ফেলতে চাই না, ওর আপনি পত্রিকা পড়লে বা যে কোনো একটা পার্বত্য চট্টগ্রামের কল্পনা চাকমা অপহরণের কোনো ঘটনা আপনি পড়লেই দেখতে পাবেন যে তাকে ওই ক্যাপ্টেন লোক পাঠিয়ে তুলে নিয়েছিল, কারণ সেই ক্যাপ্টেনটা খাগড়াছড়িতে, সেই ক্যাপ্টেনটা কে আপনার অনেকদিন থেকে ক্যাপ্টেন তাকে অনুসরণ করছিল, কারণ কল্পনা চাকমা খুব সাহসী ছিলেন এবং নারীবাদী ছিলেন। সে শুধু মানে আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলছিল না, সে আদিবাসী নারীদের অধিকার নিয়ে কথা বলছিল। ফলে সে ক্যাপ্টেনকে বলেছিল যে তোমার কোনো মুরদি নেই আমাদের এখানে এসে আমাদেরকে বিরক্ত করার, এবং তুমি আমাদেরকে বিরক্ত করবে না। তো এই যে যখন থেকে তাকে এরকম হুঁশিয়ারি দিয়ে দিল কল্পনা চাকমা, এবং তখন ক্যাপ্টেন তাকে বলেছিল যে আই উইল সি ইউ। সো সে যে মানে প্রতিশোধ নেবে এটা কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না, কিন্তু বাংলাদেশ সরকার সেটার কোনো ভূমিকা তো নেয়নি সেটা নিয়ে। যেহেতু আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম এবং বিশ্ববিদ্যালয়ে আর অনেক ধরনের প্রগতিশীল কাজ করতাম, আমি এবার নারীবাদীও হয়ে উঠছিলাম, তখন তো আর নারীবাদ এত ভালো বুঝতাম না, কিন্তু নারী পুরুষ সবার মানবাধিকার নিয়ে কথা বলা। তো ফলে যখন কল্পনা চাকমার এরকম রাতারাতি আপনার এরকম অপহরণ হলো এবং সেটার ব্যাপারে সরকার তো কোনো পদক্ষেপ নেয়নি, বরং যারা প্রতিবাদ করেছে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে এবং কল্পনা চাকমার গ্রামে এবং আপনার তার পরিবারের লোকের জন্যরা এবং বন্ধুরা যারা প্রতিবাদ করেছে তাদের উপরে যে আপনার নির্যাতনটা করা হয়েছে, এবং আরো বরং 3 জনকে আরো মারা হয়েছে গুলি করে, কারণ তারা প্রতিবাদ করছিল, তারা প্রতিবাদ নিয়ে বেরিয়ে এসেছিল। এইটা হচ্ছে আপনার একটা মানে বড় একটা ঘটনা যে আমাকে নাড়া দিয়েছিল যে আসলে নারীর স্বাধীনতাটা আপনার পার্বত্য চট্টগ্রামে কেমন। তখন থেকে এটা আমার আদিবাসীদের নিয়ে কাজ করার মূলই এটা না, মূলটা ছিল যে নারীর স্বাধীনতাটা, নারী পুরুষের সম্পর্কগুলো কেমন পার্বত্য চট্টগ্রামে, যেখানে আপনার এত রেস্ট্রিকশন সেখানে নারী পুরুষরা কেমন করে, এটাই ছিল আমার মূল ইন্টারেস্টের জায়গা। তোমার লেখাপত্রে বারে বারে দেখা যায় জেন্ডার্ড ভায়োলেন্সের কথা, মানে লিঙ্গভিত্তিক হিংসার কথা। তো এই লিঙ্গভিত্তিক হিংসার এটাকে তুমি বলেছো অনেক জায়গায় হাইলি জেন্ডার্ড, এবং চট্টগ্রামে জেন্ডার্ড ভায়োলেন্স হয়েছে। জেন্ডার্ড ভায়োলেন্সের অনেকগুলো ফর্মস আছে, রূপ আছে। তো এবং পোস্ট অ্যাকর্ড চুক্তির পরে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরে এই জেন্ডার্ড ভায়োলেন্স আরও বৃদ্ধি পেয়েছে, তোমার রিসার্চে এটাই দেখা গেছে। তো এখানে জেন্ডার্ড ভায়োলেন্স বলতে তুমি ঠিক কী বোঝাচ্ছ, এবং থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, তাত্ত্বিক যে দৃষ্টিকোণ জেন্ডার্ড ভায়োলেন্সের প্রতি, মানে লিঙ্গভিত্তিক হিংসার প্রতি যে তাত্ত্বিক দৃষ্টিকোণ, সেটাকেই বা কীভাবে দেখছো? আমরা এই প্রশ্নটার আলোচনার শেষে আমরা কিছুটা সংক্ষেপে ইংরেজিতে চলে যেতে পারি। হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জেন্ডার ভায়োলেন্সের জায়গাটা মানে প্রথমে এই কল্পনা চাকমার অপহরণের মধ্য দিয়ে যে আমি যে আগ্রহটার কথা বললাম আপনাকে, যে আমার আগ্রহটা তৈরি হলো, অবশ্য তখন তো আর জানতাম না যে আমি পিএইচডি করবো, তখন তো পিএইচডিটাকে আর কি ভয়ঙ্কর কিছু মনে হতো যে এত লম্বা সময় ধরে করবো, এটা কখনো ভাবিনি। কিন্তু তখন এই কল্পনা চাকমার অপহরণের মধ্য দিয়ে যে জিনিসটা আর কি মাথায় এসেছিল তাৎক্ষণিক ভাবে, যে নারী বলেই তো ওকে এভাবে অপহরণ করলো, কারণ সে তো আর কখনো ফিরে আসেনি। এখনো বাংলাদেশ সরকার বলে যে কল্পনা চাকমা নাকি আপনার ভারতে চলে গিয়েছে, কল্পনা চাকমাকে নাকি এখানে সেখানে দেখা গেছে, নানান নানান এজেন্সি নানান রকম বলে। তো নারী বলে কিন্তু আপনার এটা বেশি বলতে পারছিল, যদি পুরুষ হতো তাহলে ওরা কি করতো,
যে ওরা ওই যে অন্যান্যদেরকে যেভাবে আপনার বিদ্রোহীদেরকে মেরে ফেলেছে, যে সরাসরি গুলি করে মেরে ফেলতো। কিন্তু যখন একজন নারী যখন আপনার একজন ক্যাপ্টেনের বিরুদ্ধে বা ক্যাপ্টেনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, বুক উঁচু করে কথা বলে যে নারী নারী হয়েছে বলে তা আমাকে খাটো করে দেখতে পারবে না, আমিও তোমাকে আমিও দেখে নেব, এই যে এই যে বলতে পারলো একটা নারী, এটা মনে হলো যেন একটা বড় আর কি আপনার একটা অপরাধ, যে সে নারী হয়ে এত বড় কথা বললো। কল্পনা চাকমার যে সংগঠন করতেন, যে উইমেন্স ফেডারেশন, তাদের যে অন্যান্য যারা নেত্রী এবং কর্মীরা রয়েছে, তাদের সাথে আমি দীর্ঘ আলোচনা করেছি। আর ওই সময় যেহেতু আপনার প্রতিবাদ চলছিল, অনেকদিন থেকে প্রতিবাদ চলেছে, অনেকদিন থেকে করতে করতে মানুষ হয়তো একটু হাত পা ছেড়ে দিয়েছে, যে কি আর করবে, কোনো বিচার পাওয়া যাচ্ছে না। তো সেই সময় যখন আপনার পার্বত্য চট্টগ্রামের নারীরা, আদিবাসী নারীরা যারা উইমেন্স ফেডারেশনের ইয়ে ছিলেন, সদস্য ছিলেন, তারা যে কথাটি বারবার বলছিল যে এখানে শুধু আমরা আদিবাসীদের জন্য, আদিবাসী অধিকার নিয়ে শুধু আমরা কাজ করি না, আমরা আমাদের নারীদের অধিকার, আদিবাসীদের অঞ্চলে নারীদের যে একটা নির্যাতন এবং নারীদেরকে যে ছোট করে দেখা হচ্ছে, বা নারীর বিষয়গুলো যে তেমন ভাবে আসছে না, নারী পুরুষের সম্পর্কে যে আরো যে মানবাধিকারের কতগুলো বিষয় আছে, সেগুলো যে তেমন ভাবে আসছে না আলোচনায়, সেটা তারা বারবারই সামনে আনার চেষ্টা করছিলেন। এবং যেহেতু দীর্ঘদিন থেকে তারা আপনার এই কল্পনা চাকমাকে ফিরে পাবার জন্য আন্দোলন করছিলেন, বেশ কয়েকজন, যেমন সমারি চাকমা, তারপরে আপনার কবিতা চাকমা, তারা লিখেছেন অনেক। তাদের বক্তব্য থেকে যেটা দেখা যায় যে ওখানে শুধু বক্তব্য না, কল্পনা চাকমাকে অপহরণ করার আগে কল্পনা চাকমার ডায়েরি লিখতেন। তো কল্পনা চাকমার সেই ডায়েরিটি আপনার তার বন্ধুরা পরবর্তীতে ইয়ে করে আপনার একটা ফর্মাল এডিট করে একটা ফর্মাল প্রকাশন করে প্রকাশ করেছিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা। তো সেই ডায়েরি থেকে যেটা দেখা যায় যে কল্পনা চাকমা প্রতিদিন, সে ডায়েরি যখন লিখতো, প্রতিটা পাতায় পাতায় তার কোনো না কোনো একটা জায়গায় নারীর অপহরণ, কেবল নারী নির্যাতন এবং নারীর যে অধিকারটা যে আপনার তেমন ভাবে আদিবাসী আন্দোলনে আসছে না, সেটা বারবারই এসেছিল। এবং সে বারবার লিখেছিল, মানে বেশ কয়েকবার তার কল্পনা চাকমার ডায়েরিতে সে লিখেছে যে তার কাছে মনে হয় যেন সে একটা বন্দি খাঁচায় রয়েছে। তো এই বিষয়গুলো থেকে আমরা যেটা দেখি, তখন তো আর আমি রিসার্চ করছিলাম না, তখন জাস্ট মানে কল্পনা চাকমার ডায়েরি পড়ে যেতে দেখেছি, এবং কল্পনা চাকমার বন্ধুরা, সহকর্মীরা যারা উইমেন্স ফেডারেশন করতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতে পেরেছি, যে সেখানে আপনার অপহরণটা যে কল্পনা চাকমার হলো, সেটা শুধু একজন আদিবাসী হিসেবেই তাকে অপহরণ করা হয়নি, বরং তাকে করা হয়েছিল সে নারী আদিবাসী নারী একটা পজিশন নিয়েছে সেটা। তো এটাই কিন্তু আপনার একটা জেন্ডার ভায়োলেন্স। জেন্ডার ভায়োলেন্স জিনিসটা কি, আপনি যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচের কথা বলছেন, যে তাত্ত্বিকভাবে আমরা কিভাবে বলতে পারি জেন্ডার ভায়োলেন্স, আমি বলছি যেন আমি এখানে জেন্ডার বেসড ভায়োলেন্স বলছি না এটাকে, কারণ জেন্ডার বেসড ভায়োলেন্স হচ্ছে যে যখন আমাদেরকে নারী বলে ডাইরেক্টলি অ্যাটাক করে যখন আমাদেরকে নির্যাতন করা হয়, আক্রমণটা যখন শুধু নারী বলে আসে। আর আমি জেন্ডার মানে পার্বত্য চট্টগ্রামের সংঘর্ষটাকে একটা লিঙ্গীয় সংঘর্ষ বলেছি, জেন্ডার ভায়োলেন্স হয় বলেছি, যে লিঙ্গীয় সন্ত্রাস হয় সেখানে। সেটা বলতে আমি বলছি, সেটা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে লিঙ্গীয় সন্ত্রাসটা লিঙ্গ বেসে শুধু হয় না, লিঙ্গের উপর নির্ভর করে শুধু হয় না, লিঙ্গীয় সন্ত্রাসটা অন্য বিভিন্ন ভাবেও হয়ে যেতে পারে। যেমন এই ক্ষেত্রে আদিবাসী হওয়ার কারণে কিন্তু প্রথম আক্রমণটা এসেছিল কল্পনা চাকমার উপরে। তারপরে হচ্ছে আপনার সে যেহেতু নারী, ফলে আদিবাসী নারীকে সহজেই আপনার অপহরণ করা গেল। এবং কে করলো, কতগুলো পুরুষ করলো, কারণ সেখানে তো কোনো পার্বত্য চট্টগ্রামে তো কোনো নারী সৈন্য নেই,
আপনি হয়তো বলতে পারেন যে ওই আমেরিকান নারী সৈন্য রয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে যারা নিয়ে গেল, আমি এটাকে কিডন্যাপই বলি, যে ক্যাপ্টেন গাড়ি করে চলে এলো এবং বললো যে ম্যাম চলেন, ম্যানেজ করেই বলেছে ম্যাম প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম। তো ম্যাম বলেছে, এখন যদি আমি ওর সাথে তখন গাড়িতে না উঠতাম তারপরে কি হতো সেটা তো আমি দেখতেই পাচ্ছিলাম। যে কল্পনা চাকমার ঘটনা থেকেই বোঝা যায় যে আমি শুধু লক্ষ্মীচড়িতে গিয়ে নামলাম, আর আমাকে সাথে সাথেই আপনার মিলিটারি ক্যাম্পে যেতে হলো কোনো কারণ ছাড়াই, এবং আমার পাসপোর্ট, আমার রেকর্ড আর সবকিছু ওরা নিয়ে নিবে এবং বললো যে আপনি চলে যান এখন। এটাই মানে আমাকে যেতে দিবে, এটাই আমার কাছে মনে হয়েছিল যে বিশাল। আমাকে যে ধর্ষণ করেনি, আমাকে যে রেপ করেনি, এটার জন্য আমি তাদের কাছে গ্রেটফুল, এবং তাদের কাছ থেকে আমি বের হয়ে আসতে পেরেছি। তো এখানেই আপনি ওই যে জেন্ডার যেটা বললাম, যে জেন্ডার এখানে হচ্ছে এই যে আমি যদি তাদের কথা না শুনতাম তাহলে কি হতো, যে আমরা যেমন এখনো জানি না যে কল্পনা চাকমার কি হচ্ছে, যে তাকে কি আসলে অপহরণ করে কি আপনার ধর্ষণ করা হয়েছিল, মিলিটারিরা জন মিলে গ্যাং রেপ করেছে, তারপর গ্যাং রেপ করে আর তখন আর তাকে নিয়ে এখন কি করবে না, মানে তাকে কি এখন ফিরিয়ে দিবে কিনা, দিলে পরে তো এটা স্টেট রেকর্ডে চলে আসবে, অফিসিয়াল রেকর্ডিং এ দেখা যাবে যে বাংলাদেশের সৈন্যরা এরকম করছে। এই বিষয়গুলো আসছে কিনা সেটাও কিন্তু আমরা কেউ জানি না। তো আমি যে জায়গাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আদিবাসী নারী বলে তাকে আপনার অপহরণ করা হয়েছে, এবং সেখান থেকে এটাই প্রথম আপনার জেন্ডার ভায়োলেন্সের একটা স্বরূপ। কিন্তু এটা কিন্তু আপনার রেপ হয়েছে কিনা, বা এখানে অন্য কোনো ধরনের ডাইরেক্ট ভায়োলেন্স, যে আমাদের যে বিভিন্ন ধরনের যে মিউটিলেশন এটা সেটা হয় আপনার যা নারীদের, আমি সব শব্দগুলো ভাবে বলছি না, কারণ আমাদের হয়তো বাঙালি দর্শকরা রয়েছে, তারা হয়তো স্বস্তি বোধ করবেন না, কিন্তু লিঙ্গীয় ভায়োলেন্স বলতে আমরা যেটা বুঝি সেটার হয়তো আমরা সেভাবে দেখতে পাইনি তখন। কিন্তু পোস্ট কনফ্লিক্ট ভায়োলেন্স মানে সিএইচটি অ্যাকর্ডের পরে আমরা যেটা দেখতে পেয়েছি, কল্পনা চাকমার কিন্তু অপহরণের পরে কিন্তু আরো অনেক অনেক ব্যাপকভাবে আমরা জেন্ডার ভায়োলেন্স দেখতে পেয়েছি চিটাগং কমপ্লেক্সে। কোথায় দেখেছি, যে আপনার এখনের ঘটনা তো অনেক বেশি, কিন্তু তখন যখন আমি গিয়েছিলাম, আপনার প্রথম যখন আমি চিটাগং কমপ্লেক্সে গিয়েছিলাম সেটা ছিল 2002 সালে। তো 2002 সালে যখন গিয়েছি, তার আগে 2000 সালে আপনার মিলেনিয়ামের যে প্রগতিশীলতার যে চর্চা করব সেই বছরটাতে চিটাগং কমপ্লেক্সের প্রথম যে পোস্ট সিএইচটি অ্যাকর্ড ভায়োলেন্স হিসেবে যেটাকে রেকর্ড করা হয়, সেখানে একটা বড় ঘটনা ছিল যে রাঙামাটিতে, এটা রাঙামাটির একটা এলাকায়, মাটিরাঙ্গায় নারীরা মানে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের যেটা আছে, যে আমি একটা রূপ বলছি, আপনি তো ফর্মগুলো বলছেন যে জেন্ডার ভায়োলেন্স এর ফর্ম, যে ধর্ষণ করলেই শুধু জেন্ডার ভায়োলেন্স হয় না, সেটা আমি বলতে চাচ্ছি। যে আমার তাত্ত্বিক জায়গাটা হচ্ছে যে জেন্ডার ভায়োলেন্স হচ্ছে যে যখন আপনি একজন নারী, তারপরে আপনাকে কিভাবে প্রথমে দেখা হচ্ছে এবং তার আগে আপনাকে কিভাবে দেখা হচ্ছিল, তার আগে হচ্ছে আপনি আদিবাসী, তারপরে আপনি নারী। এখন কি হচ্ছে যে আপনি নারী আদিবাসী হয়ে আপনি যখন কিছু করছেন তখন সেটাকে কিভাবে দেখা হচ্ছে। তো এখানে 3টা ধাপে আমার তাত্ত্বিক জায়গাটা, একটা হচ্ছে মানে এটাকে ইন্টারসেকশনালিটি, আমি বলছি যে ইন্টারসেকশনালি দেখা, যে প্রথমে লিঙ্গটা অবশ্যই একটা ব্যাপার, কিন্তু লিঙ্গের আগে আমাদের যে আরো আইডেন্টিটি আছে, যে হিন্দু, মুসলমান, আদিবাসী বা ভারতবাসী বা বাংলাভাষী, ভারতীয়ান, এই ধরনের যে বিভিন্ন ধরনের নামগুলো রয়েছে, সেগুলো একটা রোল প্লে করে আমাদের জেন্ডার ভায়োলেন্সে। কারণ কে কতটা ভায়োলেন্সের শিকার হবে এবং কি ধরনের হবে সেটা ওই তার যে জাতীয়তা এবং তার যে গোত্র সেগুলো দিয়ে নির্ধারিত হয়। এটা হচ্ছে আমার তাত্ত্বিক জায়গার একটা বড় বিশ্লেষণ। আর দ্বিতীয় হচ্ছে যে ওই যে 2000 সালের কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনার যখন শান্তি চুক্তি হয়েছে বলা হচ্ছে, এটাকে শান্তি চুক্তি বলা যায় না, সিএইচটি অ্যাকর্ড বলে ওরা এটাকে। এটা যে কি চুক্তি সেটা তাহলে আমরা আরেকটা প্রশ্ন, এটা নিয়ে আরেকটা বড় গবেষণা হওয়া উচিত। যে সিএইচটি অ্যাকর্ড বলছে, কিন্তু এটা শান্তি চুক্তি, পিস অ্যাকর্ড না। ফলে সিএইচটি অ্যাকর্ডের ভেতর দিয়ে অনেক কিছুই ঘটছে। তো প্রথম অ্যাকর্ডের বড় যে শর্তটা ছিল সেটা হচ্ছে যে সৈন্যকে তুলে নিতে হবে, যে ওখানে মিলিটারি থাকবে না, পার্বত্য চট্টগ্রাম মিলিটারি ফ্রি হবে, কিন্তু সেটা হয়নি।
2000 সালে যখন আপনার প্রথম মানে এটা একটা নিউজ হয়ে গেল, সেটা ছিল যে পার্বত্য চট্টগ্রামের মাটিরাঙ্গায় এই এটা নিয়মিত হতো যে আদিবাসীরা নিয়মিত ওই যে বাজার বলে, আমাদের তো ভারতেও এটা হয়, বাংলাদেশেও হয়, বাজার বসে, উইকলি বাজার। তো সাপ্তাহিক যে বাজার শুক্রবারে মূলত বসতো, এবং শুক্রবারে যখন বাজার বসেছিল, জুন মাসের ঘটনা এটা, এবং তখন ওই নারী পুরুষ সবাই আসছে ওখানে, তারা তাদের বাগান থেকে, ক্ষেত থেকে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে, আবার কেউ ঘরে তৈরি করা হাতে সেলাই করা জিনিস বিক্রি করে। তো যখন ওরকম বিক্রি করছিল, নারীরা তো পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীরা আমাদের, সত্য কথা বলতে, আমাদের সাধারণ বাংলাদেশের বাঙালি নারীদের চেয়ে অনেক রূপবতী এবং অনেক শোভনীয়, আমি এভাবে বলবো, রূপ দিয়ে বলা ঠিক না, মানে তাদেরকে দেখে ভালো লাগে, অনেক কিউট, অনেক ভালো লাগে, এবং তাদের স্বাস্থ্য অনেক ভালো, আমাদের মতো একদম ছোট ছোট শরীর নিয়ে তারা থাকে না। তো ওই নারীরা যখন সবজি বিক্রি করছিল, একটা নারী অনেক অনেক জিনিস নিয়ে বসেছিল এবং সে একাই অনেক বিক্রি করে যাচ্ছিল, এবং সেখানে সৈন্যরা বসে আপনার জিপের ভিতর বসে তারা হা করে তাকিয়ে এগুলো দেখছে, মানে ওদের অঙ্গ প্রত্যঙ্গ দেখছে এবং সেগুলো নিয়ে কমেন্ট করছে। সরকারের মানে দেশকে রক্ষা করার জন্য যে বাহিনী, তারা এটা করছিল। ফলে যখন একটা ওই নারীটি যখন প্রতিবাদ করেছে, সে প্রতিবাদ বলতে সে শুধু এটাই বলেছে যে যে তোমাদের নজর ঘুরিয়ে নাও, এভাবে নজর দিচ্ছ কেন। সাথে সাথে সৈন্যরা তাকে এসে উঠে আসতে বলেছে তাকে জিপে, এবং সে যখন উঠে আসেনি, তাকে টানা হেঁচড়া করে বাজারে শত শত মানুষ, সেখানে বাঙালি, আদিবাসী, সব ধরনের মানুষই ছিল, শত শত মানুষের সামনে থেকে ওই নারীকে তুলে নিয়ে এলো, জিপে এনে তারপরে তাকে নিয়ে গিয়ে যা ধর্ষণ করা এবং যা যা করার সবই করলো। এবং এই যে আপনার সবই করলো বলা, মানে একজন গবেষকের মুখ থেকে এই ধরনের সিম্পল কথা শোনাটা খুব ভালো লাগে না, কিন্তু আমার বলতেই খারাপ লাগে যে একজন আদিবাসী নারীকে আমার দেশের বাঙালি সৈনিক এভাবে অত্যাচার করলো। এটা সম্পূর্ণ একটা জেন্ডার ভায়োলেন্স, এবং এটা হলো কিভাবে? এখানে আপনি হয়তো বলবেন যে এটা তো দেখাই যাচ্ছে যেটা রেপ, কিন্তু আমি রেপের জন্যই শুধু বলছি না, আমি এখানে ধর্ষণ করেছে বলেই সেটা বলছি না, আমি বলছি আরো বিভিন্ন ধরনের যে আপনার এখানে লিঙ্গীয় সন্ত্রাস চলছে, সেগুলো আমাদেরকে নিতে হবে। যেমন আমাদের বাংলাদেশি প্রগতিশীল নারীরা, যারা ছাত্র ইউনিয়ন করতেন, কমিউনিস্ট পার্টি করতেন, মহিলা সমিতির নারীরা, তারাও এই বিষয়গুলো বুঝতে চায় না। যে বিষয়গুলো তারা বোঝে না, যে যখন আপনার 2000 সালের যে ঘটনাটা আমি বললাম এখন, এটাকে তারা ঠিকই একটা ঘটনা হিসেবে নেয়, কিন্তু 2000 সালে যখন আপনার ওই নারীটিকে ধর্ষণ করা হলো, সেটার প্রতিবাদে যখন আবার বাকিরা, আদিবাসীরা যখন গিয়ে আপনার প্রতিবাদ করছিল, তাদের উপরে যে অত্যাচারটা হচ্ছিল, অত্যাচার বলতে যে তাদেরকে তো সবাইকে ধর্ষণ করা হয়নি, তাদেরকে ভয় দেখানো হচ্ছিল, তাদেরকে বলা হচ্ছিল যে তোমাদেরকে একেবারে মানে বাড়ি ছাড়া করে দিব, তো তোমরা যদি না থামো তাহলে তোমাদের বাবা ভাই ওদেরকে ধরে নিয়ে চলে যাব। এগুলো সবই আপনার লিঙ্গীয় সন্ত্রাসের একটা স্বরূপ। কারণ এখানে যদিও পুরুষরা এবং ছেলে মানে বাচ্চারা হয় ইয়ে হয়ে যাচ্ছে, ভুক্তভোগী হচ্ছে, কিন্তু এটা হচ্ছে নারীর অধিকার রক্ষার জন্য তারা আন্দোলনে গেছে বলে। যেমন আপনার এই কল্পনা চাকমার অপহরণের পরে যে যাদেরকে মেরে ফেলা হলো এবং যাদেরকে অত্যাচার করা হলো, যাদেরকে আপনার গ্রেপ্তার করা হলো, তারা সবাই কিন্তু আপনার জেন্ডার ভায়োলেন্সের শিকার। এখানে আমার তাত্ত্বিক জায়গাটা হচ্ছে এখানে, এবং এখানে আমাদের বাংলাদেশের নারীবাদীরা এবং যে কোনো মেইন স্ট্রিম নারীবাদীরা, র্যাডিক্যাল নারীবাদীরা এটাতে একমত হবেন না, এবং সে কারণে এখানে আমরা ডিকনস্ট্রাকটিভ ইন্টারসেকশনালিটিকে আমি বিশেষভাবে সামনে তুলে এনেছি, যে আমাদেরকে বুঝতে হবে যে কেন এটা হচ্ছে, কোন জায়গা থেকে এটা শুরু হয়েছে, সূত্রপাতটা দেখা। দ্বিতীয় যেটা দেখতে হবে সেটা হলো যে বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বরূপে যে আপনার ইয়ে হচ্ছে, এই জেন্ডার ভায়োলেন্স গুলো হচ্ছে। যেমন যখন আমি অনেক পেছনে যাচ্ছি এখন, 1993 সালে আমি যখন আমি যখন পার্বত্য চট্টগ্রামে গেলাম, আমি যখন সাক্ষাৎকার নিলাম আমাদের নারীরা, এবং শুধু নারীরাই না, নারী পুরুষ হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীদের সাথে কথা বলেছি, কর্মীদের সাথে কথা বলেছি, কিন্তু তাছাড়া যে আমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরেছি এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি,
সেখান থেকে যে কয়েকটা জিনিস বের হয়ে এসেছে, একটা হচ্ছে যে 1993 সালে আপনার যখন লঙ্গো একটা এলাকা, সেখানে আপনার প্রচন্ড গোলমাল হয়েছিল, এবং সেখানে যখন আপনার গোলমাল হলো, আম, সেখানে নারীদেরকে সেই সময়ে মানে পত্রিকা বা বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় যে বিষয়টি এসেছিল যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছিল, এবং সেটা সৈন্যরাও করেছে এবং বাঙালিরাও করেছে। তো সেই খবর পেয়ে আমাদের ঢাকা থেকে আমাদের বড় বড় নারীবাদীরা বেশ কয়েকজন, আমি নাম বলবো না কারণ কাউকে আসলে এখন আক্রমণ করে কারোর বিরুদ্ধে সমালোচনা করার জন্যই আমাদের আলোচনা না, এটা একটা বোঝের বিষয়, আমাদের বুঝতে হবে যে এখানকার বড় বড় নেত্রীরা গিয়েছিলেন, 2-3 জন, এবং তারা সিএইচটি কমিশনের পক্ষ থেকে গিয়েছিলেন একটা তদন্ত করার জন্য। এবং তারা যখন এখানে গিয়েছেন, গিয়ে শোনেন যে ধর্ষণ হয়নি। কি হয়েছে, নারীদেরকে যখন তারা সাক্ষাৎকার করেছেন তখন তারা যখন জিজ্ঞেস করেছে যে আপনাকে ধর্ষণ করেছে, এবং তারা বলছে ধর্ষণ, তারা তো ধর্ষণটা বুঝে না ভালো করে। তারা যেটা বুঝেছে, কারণ আদিবাসী আদিবাসী সংস্কৃতিতে ধর্ষণ বলে কিছু ছিল না, আমরা তাদের সংস্কৃতিটা পাল্টে দিয়েছি আমাদের নিজেদের সংজ্ঞা দিয়ে। তো তারা বলছে যে ধর্ষণ, হ্যাঁ আমার ধর্ষণ হয়েছে। তো কি ধরনের হয়েছে ধর্ষণ, সেটা যখন জিজ্ঞেস করছে তারা বলছে, কেউ বলছে যে তার গালে এসে মিলিটারি হাত লাগিয়ে দিয়েছে, কেউ বলছে যে তার গায়ে এখানে মলেস্টেশন করেছে। তো বেসিক্যালি এগুলো মলেস্টেশন, এগুলো আসলে আমাদের বাঙালি সংস্কৃতিতে আমরা এগুলোকে ধর্ষণ বলবো না। কিন্তু আমি যখন গবেষণা করতে গিয়েছি তখন আমার সাক্ষাৎকার দিতে গিয়ে ওই নারীরা এবং তাদের মা মা বোনেরা, বিশেষ করে যারা ডাইরেক্টলি আক্রান্ত হয়নি কিন্তু তারা দেখেছেন যে কিভাবে ভুগেছে তার সন্তানটি, তার মেয়েটি কত কত ভেঙে পড়েছিল এবং কত লজ্জায় এবং কষ্টে সে ভুগেছে কত বছর ধরে। তারা আমাকে যেভাবে বিষয়টি বলেছে যে দেখো বাপু, ধর্ষণ তো একটা জিনিস, কিন্তু ধর্ষণ তোমাদের সংজ্ঞায় তোমরা এটাকে ধর্ষণ বলছো, যে কেউ গিয়ে তোমার পুরো কাপড় টাপড় খুলে এটা করে দিল, কিন্তু আমাদের এখানে তো আমরা তো ওভাবে ধর্ষণ টর্ষণ বুঝি না। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার মান ক্ষুণ্ণ হয়েছে, আমার গায়ে আমাকে কেউ না বলে আমার বুকে হাত দিয়ে দিল, আমার গালে হাত দিয়ে দিল, আমাকে জড়িয়ে ধরে ফেললো, এটাতেই আহ আমার কাছে কতটা খারাপ লাগলো সেটার উপরে নির্ভর করবে আমি আসলে লিঙ্গীয় সন্ত্রাসের শিকার হলাম কি হলাম না। তো আমি সেই স্বরূপগুলোকে, মানে এই যে বিভিন্ন ভাবে যে নারী যে মলেস্টেশনে হয়েছে এবং সেটাকে যে তারা একটা ব্যাপক এবিউজ হিসেবে বলছে, বা যেমন 2000 সালে যখন আপনার এই যে একজন নারীকে তুলে নিয়ে আসলো, তারপরে যারা প্রতিবাদ করতে গেল তখন তাদেরকে যে আবার হুমকি দেওয়া হলো যে তোকেও ধর্ষণ করব, এতে যে সে নারীটি একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে পুরো পাগল হয়ে গেল। মানে পাগল বলতে, যে একটা মেয়ে, আমি তাকে করতে যাচ্ছিলাম, ইন্টারভিউ করব, সে আমাকে দেখে দূর থেকে, আমি কাছে যেতে পারিনি, আমি তখনও 12 বা 13 হাত দূরে রয়েছি, সে একটা কাঁচি নিয়ে, মানে বড় যে বুটির মতো যে কাঁচিগুলো থাকে, কাস্তে বলে বোধহয় ওটাকে, সেটা নিয়ে মারতে এসেছিল, এবং আমাকে মানে অন্যরা সেভ করেছে, তখন আমি দৌড়ে পালিয়ে যেতে হয়েছে, কারণ সে মনে করেছে যে আমিও তাকে ধর্ষণ করব। আমি কিন্তু নারী, কিন্তু আমি যেহেতু বাঙালি, মানে যেই মুহূর্তে সে শুনলো যে এই তো একজন বাঙালি গবেষক এসেছেন এবং তোমার সাথে কথা বলবে, সে ব্যক্তিকেও তো সে দৌড়ানি দিল, সে ব্যক্তি কিন্তু আদিবাসী এবং আমিও দৌড়ানি খেলাম। তো এই যে আপনার মানসিক ভাবে যে একটা শখ তৈরি করলো, এটা হচ্ছে অপূরণীয় একটা ক্ষতি, এবং এটাকে আমি জেন্ডার ভায়োলেন্স বলছি। কারণ এখানে আপনি হয়তো মানে এটা অন্যদের কাছে ফানি লাগে, বলে ও লুনাটিক, সে ইজ লুনাটিক। আমার সুপারভাইজার নীরা ইউভাল ডেভিস, মানে প্রখ্যাত একজন নারীবাদী, উনি জেন্ডার নেশন লিখেছে, যেটা 29টা ভাষায় প্রকাশিত হয়েছে, এবং সেখানে উনি জেন্ডার, স্টেট এবং নেশনের যে কানেকশনস গুলো এবং সেটা দেখিয়েছেন, ইন্টারসেকশনালি দেখেছেন, কিন্তু তিনিও ব্যাপারটা প্রথমে বুঝেনি। উনি বলছে যে না, তুমি ওইটা লিখলে তোমার পিএইচডি পাস হবে না, তো তুমি বুঝতে পারছো না, ও তোমাকে দৌড়ানি দিচ্ছে, তুমি তো নিজেও তো মেয়ে, তো মেয়ে হয়ে আরেকটা মেয়েকে দেখে ভয় পেয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটাকে কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এটা এখন মনে হচ্ছে যেন অনেক
উঁচু তলার কথা অনেক বেশি মানে কি বলে নিশ সোর্ট অফ বিশ্লেষণ, কিন্তু আমাদেরকে যখন আমরা আদিবাসীদেরকে কাজ করতে যাই আমাদেরকে প্রথমে সংস্কৃতিটা বুঝতে হবে, তারপর আমাদেরকে প্রেক্ষাপটটা বুঝতে হবে। প্রেক্ষাপট হচ্ছে যে এখানে একটা দ্বন্দ্ব চলছে, যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধটি 27 বছর ধরে চলেছে। যুদ্ধটি মানুষের ভেতরে যে ক্ষত তৈরি করে দিয়েছে, মানুষের মাথার ভেতরে যে বিকৃতিগুলো তৈরি করে দিয়েছে, সেটা বুঝতে হবে। সেটা বোঝার পরে দেখতে হবে যে কার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, এবং সেই বড় মানে ওখানে তো অনেক মানুষই মারা গেছে এবং অনেকের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তার মাঝে আমি আমার রিসার্চে মানে গবেষণায় যে যুক্তিটি দিয়েছি এবং যেটা আমি দেখাতে চেয়েছি সেটা হলো যে সেখানে নারীরা এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটাকে আমরা জেন্ডার ভায়োলেন্স বলতে বাধ্য। এবং এখানে অবশ্যই অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার যখন বইটি প্রকাশ আমি করিনি, অনেক অনেক আর্টিকেল লিখেছি, কারণ আর্টিকেল গুলো আগে লিখতে হয়েছে ওই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য। কিন্তু যখন আমি বইটি পুরোপুরি লিখবো মানে প্রকাশ করব, তখন হয়তো এটা আরো পরিষ্কার হয়ে আসবে। অনেক লম্বা করে উত্তর দিলাম, দুঃখিত। আমরা খুব ভালো লাগছে আলোচনা শুনতে, চমৎকার চমৎকার বিষয়, চমৎকার আলোচনা। আমরা কি এবার একটু ইংরেজিতে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। একই কথাগুলো মোটামুটি একটা একটু সামারির মতোই হয়তো হবে, কারণ আমাদের সময়ও অনেকটা শেষ হয়ে এসছে। এখনই 9:30 বাজে, যদিও আমরা একটু দেরিতে শুরু করেছি। আচ্ছা রুমানা, how are the indigenous women and men of Chittagong Hill Tract responding to gender dynamics of violence? That's a very interesting question. I would be very interested in responding to that. Well, basically, I don't know absolutely everything because I did only a small field work. I think the field work is very important, and we need to do more real ethnographic field work to understand it. But the bit that I understood from my 3 months field work is that number one is that, because we said gender dynamics is the right wording actually rather than gender balance, because I was talking about a lot about the different forms of violence. So basically all of those are sort of violence, but rather I would say that violation of women's human rights or violation of indigenous rights, and then taking a gender turn. So gender dynamics of the conflict, it would be really a good appropriate wording of it. So thank you for picking it up. So basically for indigenous, I mean, it's quite complex and it's quite interesting as well. And it's, I haven't talked much about this within the Bangla version of our interview, that when I went to fieldwork, I mean, the first thing is that the people within the Chittagong Hill Tracts, the indigenous people within the Chittagong Hill Tracts, within their communities, according to my research, are not really responding adequately, I would say, to gender dynamics of the violence or gender dynamics of the conflict. This is my first finding, and I explained this why. But the why comes later. What the truth is that the Hill Women's Federation, the activists in Hill Women's Federation, and other ordinary women that I spoke in during my field work in Chittagong Hill Tracts, and also later, there are some indigenous women, Chakma women, Marma women that I met in even in London, that I met in Dhaka, in London. They all have said to me, but not in front of their indigenous male colleagues or friends or families, but to me, they said that there is serious problem in understanding the gender dynamics of the conflict, and their own community response is really poor. So why is the second question? The second, I mean, not the second question, but it's
excuse or an explanation that I feel inclined to give. My reason to feel inclined to give is that I'm a researcher and I'm a social sciences researcher. I'm not a politician here. So, and I'm not just a feminist, but I'm a researcher. So I have to do the research with heart and mind. So we have to be mindful. The heart has answered your question that the indigenous communities, the indigenous people are not responding adequately. That is the truth. But the mind also have to be taken into consideration, because we have to bear this in mind, that there is a situation going on. It is very similar to what happened in 1971 and what happened to our liberation war in Bangladesh. So when we say that the Bangladesh liberation war, during the Bangladesh liberation war, 30,000 women or 30 lakhs women were raped, what do we mean? Do we mean that our brothers, fathers, and families and friends, all the male, have played no role in these violence? Or do we mean that they should have actually played a role by considering and compromising the liberty of the country and should have protected their women first? These are very serious research questions. So in the context of our Chittagong Hill Tracks, indigenous people play a really complex and I would say unpleasant role to my findings, to my understanding, according to my findings. That if we take one example from what happened after the 2000, the gang rape in 2000 in Chittagong Hill Tracks in open market, which is called Bazaar, that thousands, according to my information, there were over thousands of people who came out right on that day in the evening to protest against the violence, that they are women. This is another thing, that they are women. So it's within inverted comma that their woman was raped. So they came out, they protested, but then of course, state violence, as often as always is happening, means that the police and the military have opened fire, so they had to all be scattered and they were gone, and then more protesters happened. So when I went to do the interview, I wanted to interview some of the people, witnesses who had witnessed that incident, both the violence in the bazaar, but also those who participated in the protest. And they were talking a lot about, and that raped woman, and raped woman, and how many times they used the word raped woman, the victim. I can bring the victim, bring over her, bring over the victim. Those wording, the victim, the raped woman, are the stereotyping of the victim, of the survivor of the violence, and that they didn't understand. So of course that means that they either, a question could be that maybe some Bangladeshi soldiers or the colonel with whom I had an argument in the military camp would say, oh, so you see, they also don't, respect their women. So they also like to capitalize those rape incidents or any gender violence that occurs within the uh, conflict or the Khagrachuri, especially the conflicted zone. It is called the zone of conflict. But I would say they are not doing it deliberately. They are actually doing it. There is this interesting dynamics that when a rape incident or any forms of gender violence occurs in the Chittagong Hill Tracts in post-conflict situation, post-CHD acute situation, normally the indigenous communities, the indigenous people from within this CHD would make it sound a lot bigger than it is.
So even if one woman was raped, they would normally say several women have been raped. So that is politicization, that is capitalizing the shame and the capitalizing the victim's sort of identity, and that is really problematic representation of the victim or the survivor. That's true. But then there is the second problem, is that if they haven't said that there were 5 women raped, um, then the media or the people or the state or the politicians, just the ordinary people, wouldn't take it as seriously. That is their version of the truth. That the activists, I met some senior leaders, and they said that, well, you are here as a researcher because somebody was raped in 2000. Otherwise, you wouldn't be here. You would be like those mainstream feminists who went to interview women in 1993 on the 1993 case, and they all came back and didn't want to report it to media that women have lost their total confidence, and they just gave up on life, and so many of them have severe mental health issues since, and many of them have become totally like memoryless because of just of those molestations that we didn't see as important forms of gender violence. So now indigenous communities make it sound much bigger, so they exaggerate. So this is the interesting dynamic, that on the one hand, they need to do this according to their version of the truth, because the senior leaders thinks that this is important to bring these stories to public. Otherwise, it would be not acknowledged. But on the other hand, when I spoke to some of those victims, I have only spoken to 3 real cases, those victims, direct victims of rape, but others were either witness or they have experienced other forms of abuses that I referred to. One of the women who was 16 when I interviewed her and had a baby, she said she wasn't raped, but it was her friend who was raped. But she also had to leave the village for 8 months in the face of shame. So those that I have interviewed, the victims and the survivors themselves, said that they have been stereotyped, stigmatized within the community. So it's like a real difficult, complex situation. And that has to be again understood in the context of intersectionality of gender, nation, ethnicity, and class as well. Because the women who got raped, except one, all are very low caste women. And they were raped in certain situation that they had to put up with. So gender and indigenous relationships need to be understood in the context of class, because except for Kalpana Chakma, we don't really see any higher class Chakma women or Marma women being raped like at this kind of case, like at this large scale. And the second thing we also saw, I mean, in my research, I have struggled to really prove, and I of course had to admit that my original hypothesis was that there would be a lot of gender violence. You must have a lot has happened there, and people don't know. But when I went and worked really for years to find out some more cases to prove that conflict means that large scale violence against women would happen. But that didn't happen, because in the case of Chittagong Hill trucks, we don't really see large scale rape or large scale gender violence. What we see is more of abuses rather than genocide or a sort of I would say rape mainly.
that there aren't many cases of rape. There is an argument. The indigenous, again, within the indigenous communities and the indigenous leaders, they claim that some of them, not all, some of them claimed that if you had come before the CHD Accord, you would have met many other survivors and victims who have moved away. Perhaps they went to India or any other South Asian countries. But we don't have evidence for this. So this is clearly that the gender relations within the indigenous community is a problematic one, because women are used and as for their liberty, or women are used to capitalize to win the movement, and the movement here is the autonomy of the Chittagong Hill Tracts and the Jumo people. My last question, because we have to wrap up, uh, it is a bit theoretical. I would like to know from you, since you are combining theory with your practical experience of society, I would like to know from you that when we think of intersectionality, there are different identities in operation: class identity, tribal identity, gender identity, or nationality identity, whatever. Now, these identities also sometimes clash with each other. An Adivasi, a tribal person, a Chakma person, for example, male, may be oppressing the female. So, the female Chakma, that lady is subjected to double oppression by patriarchy and by different nationality. Now, I would like to know from you which identity would prevail in a particular situation when different identities are in operation and sometimes they clash with one another. Which identity is to be given priority? The gender identity, or the tribal identity, or the nationality identity, or the class identity, or as in India, the caste identity? Which identity, or racial identity? Which one is, or we have to leave it to spontaneity and wait for which particular identity automatically, spontaneously prevails? Or we have any conscious role, conscious preference, conscious choice to let any particular identity prevail? I hope I have been able to explain what is my question. Huh? You did, yeah. Wow, that's a complex question, but I think the simple answer, because we are running out of time, so I would have engaged in a really interesting discussion here, because it's very, very important question. But I think the simple answer would here be is that, as you are raising the very important point of identity politics and representation, basically, right? So both, for me, I mean, because it is very more complex than it can be discussed within this time, I would just say in briefly that we have to understand the context. So if I give, because this is not just about the Chittagong Hill Tracts, this question is broader. We are talking about in any context, that what should be done. So when a low caste woman, like a Tripura woman, like in the context of the Chittagong Hill Tracts, is often like the Tripura women who have been raped or have faced a frequent, like 3-4 times they have faced gender violence. But the Chakma women may have not faced to that extent. So why is it happening? That's what we need to understand. That because she is disempowered to a greater extent, she is not able to
level, because to a greater extent, because that first she is indigenous, then she means that she is not having the state protection. As soon as they admit that they are Tripura or any other indigenous people in Bangladesh, not only indigenous, recently, even if Hindu women or like what they call, I forgot the other. There are several other different kind of Hindu. They are Hindu, but they are different kinds of Hindu people. They're all known as minority women in Bangladesh. So when they are admitting, or when they're known as, when they're given this identity, then they immediately lose their state protection. So basically, it is their original identity is the indigenous or the low caste indigenous woman. So first indigenous, then low caste indigenous woman. Then comes their religion, whether they're Buddhist, Muslim, or Hindu. So low caste Hindu women become, if they become a Muslim by converting religion from Hindu to Islam, they would still be facing a lot more sufferings and a lot more oppressions, whether within patriarchal structure or not. But of course, patriarchy, again, because you raised quite a few questions, actually, you said one question, but within this, there are 5 different questions I see. One is that you were talking about patriarchy. So we also need to question patriarchy. What is patriarchy? Is this a system or is this a norm? So that's the question. So as deconstructive intersectional feminist sociologist, I would say patriarchy is a norm, because I see our Prime Minister Sheikh Hasina is a patriarchal woman, because she's a woman, but she is not seeing the indigenous women's oppressions. She's not seeing when an indigenous woman is getting raped. It's not because of the system only, it's because of her own perception. She's not seeing this woman as a woman, I believe. Otherwise, why don't they talk when an indigenous woman in 2020, a disabled indigenous woman in the Chittagong Hill Tracts was raped, and she was bleeding, and the picture, they went viral all over the places, on Facebook, on Twitter, everywhere. But the Bangladesh government didn't see, and the country is led by a female prime minister. So here, the context, I'm again coming back that we have to see the context. The context is that the violence occurred in Chittagong Hill Tracts. The Chittagong Hill Tracts itself is seen as like, oh, a location, a scary location. Ooh, we shouldn't be thinking about that. We should be thinking or talking about something else. I lost so many great friends on Facebook because of being so too much interested or too much sensitive in people's view, sensitive to Chittagong Hill Tracts. So people say, you all the time talk about politics, so we have to go. So they want to see nice picture and just talk about Bangladesh's liberation, etc., etc. That's a norm rather than a system. It's a belief. So what we have to see that these norms then plays a role in our identity politics. So whether it is class, nationality, ethnicity, race, or gender, or disability, even age plays a role. I've noticed this in the department, at work in the UK, that first of all, my color, of course, I'm very identifiable. Then my language plays a role, because my accent is not English. It's not British English, so it is meant to be English. So this very broken accent plays a huge role. And when I go to a classroom, I often have to admit, I even mentioned during the induction week to my first year students, that
I apologize for my accent. If you find it difficult, please wipe your hands. This is not something like common or a standard policy in any international high, really good university that a academic has to admit their weakness to their students. It automatically weakened my position, and I realized this, but I still have to admit because otherwise I feel even less secured. So I think what we have to understand all the context is that in the UK context, when you are talking about race, we have to understand that I would be, as a race person, I call myself a race person as a woman of color. And then, secondly, I call myself a race person because of my accent. My accent makes such a big difference. It's not just because it's not English, it's also because my own accent. It is the way I talk. How can I change it? It's just the way I talk. And I have to be apologetic to this. Why? So this is the why. The answer to this is that this identity politics, the representation, the categorization of people within a society, the categorization means social category, as a Bengali immigrant woman of color. You see, there are already four Bengali immigrant women of color, four categories. And then what is your class? If I was a very high class person, then that could have been something different. But because I come from middle class, so that's another added category. And that all those construct my own identity here. So in the context of indigenous struggles in Bangladesh, it is similar. So if the woman is a Chakma woman, when Kalpana Chakma was abducted, you see, we are talking 21 years after, I think, or 22 years after, but I'm still talking so deeply with my heart and mind about Kalpana Chakma because she was a Chakma woman, a known, reputed woman. But if it was a Tripura woman, low caste, landless woman, who told me that she was attacked 3 times in her very own house, and even the community didn't do anything, you know. So that wouldn't be a story. If that Tripura woman was raped and abducted, nobody would have talked about that. So we have to understand the context within which it occurs. If I am in Bangladesh, my students in Black University, where I taught gender and development, a master's course, they respected me so wonderfully. I still miss them. But here, I have to panic about first year students. Not that I panic, but I'm just thinking that, I have to go back on Monday and then I have to be I have to dress like certain way. I have to make an special effort to sort of like please students. Do you know what I mean? We shouldn't be pleasing our students. We shouldn't be thinking of how they look at us, but they do. And that's the context that we should be looking into. Thank you so much, Rumana. So, you have given so much time, so patiently and elaborately. You have analyzed your thesis. Thank you so much. I am so grateful to you. Now, Oritro, we stop here and let Oritro do his job. Thank you too. Thank you so much. And it's so long. I just talked so much. I feel bad that I kept talking. It has been a wonderful session, and I wish we could have continued longer for another 1 hour, but that is not possible right now. Thank you very much. Next time, perhaps again, I will request you to appear after some months, a few months. Perhaps I will come back, get back to you. Oritro, Okay. please. Thank you. We are incredibly thank you to Dr. Rumana and team for the illuminating lecture, which raised several important as well as many key issues points, adding up extensively to the existing body of knowledge. The talk will, in a way, further lay, greater emphasis upon the reading and understanding of contemporary Southeast
Bangladesh politics, specifically reference to Chittagong hill tracks, conflicts and indigenous struggles and their gender's violence, as well as will be an asset to budding scholars such as us and the students of this field. The several intricate as well as critical junctures in today's talk will also help a vast section of the keen yet non-academic audiences also to learn and extend their knowledge about the same due to the very lucid nature of their presentations. Once again, on behalf of Ispartacus, we thank both Dr. Rumana Hasim and Professor Pradip Basu, and specifically ma'am for accepting our invitation and for making this evening ever memorable. So many thanks. And Thank you. this video will be uploaded on in the YouTube. Huh? Yes, within 3 or 4 days. Within three Okay, or four okay. days, we will be uploading it. Oh, brilliant. Thank you so much. Thank you. Thank you. Bye. How do I get out? Uh-uh.